তখন উত্তম কুমার যখন শেষ অবস্থায় যখন ডাক্তারের দিকে তাকিয়ে বলেছিলেন, না ডাক্তার আমি বাঁচতে চাই। তখনও কলকাতা বা আশেপাশের মফস্বলে মাল্টিপ্লেক্স তৈরি হয়নি। ছেঁড়া 70mm পর্দায় তখনও হিরোর এন্ট্রি মানেই পাবলিকের সিটি আর হাততালি। প্রফুল্ল ছবির শুটিং চলছে, আর আমার মেয়ে হবে ছোট ভাই। আমার বড় ভাই হচ্ছে, মেজো ভাই হচ্ছে সন্তু মুখার্জি, আর বড় ভাই হচ্ছে দিলীপ রায়। উম্মার জন্য আমি মরিনি গো বলে, ওটাও একটা হয়ে গেছে। আমার বউ হারালে বউ পাওয়া যায় আছে, এটা আছে। বউ হারালে বউ পাওয়া যায় না, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। দীপক নামের যারা, তারা কিন্তু খ্যাতির শীর্ষে থেকেছে, যেমন দীপক চক্রবর্তী, দীপক অধিকারী। হ্যাঁ, কিন্তু দুজনের নাম পাঠিয়েছে। নিজ দিয়ে গান গাইতে গাইতে হারমোনিয়াম বাজিয়ে অন্ধ কেউ যাচ্ছে, তার সঙ্গে মেয়ে আছে, সেও গান গাইছে, হয় না, আছে না, এই চিক দান না বি চিক দান না দান প্রম হচ্ছে, সেরকম যাচ্ছে নিজ দিয়ে বিশপলেফরা রোডে। আর আমি মাইক্রোফোনটা ঝুলিয়ে নিয়েছি, উনি গ্রোন্ডিক রেকর্ডারে ওই আওয়াজটাকে অ্যাম্বিয়েন্স আর কি, যেটা স্ট্রিট অ্যাম্বিয়েন্স, ওই গানটার সঙ্গে উনি রেকর্ড করছেন। 26 ভোটে মমতা ব্যানার্জি। শুভাশিসদার ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে, এবং শুভাশিসদা নিজে বলেছিলেন যে আচ্ছা, তুমি এতদিন অভিনয়টা করলে, মানুষ তোমাকে অভিনেতা হিসেবে ভালোবাসলো, তারপর তুমি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে বেরিয়ে পড়ছো। ঠিক। তাহলে যে মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো তোমার এতদিন ভালোবেসেছে, তোমাকে অভিনেতা তৈরি করেছে, তারা তোমাকে মাথায় তুলে নিয়েছে, তুমি তাদের বিরুদ্ধে আজকে কথা বলছো কেন? আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি। আর আপনারা নিশ্চয়ই জানাচ্ছেন কমেন্ট করে যে আমাদের ইন্টারভিউজ, আমাদের কাজ আপনাদের কেমন লাগছে। অবশ্যই সঙ্গে থাকুন আমাদের। আর যেমনটা আপনারা জানেন, আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের ভীষণ প্রিয় একজন অভিনেতা, চিরঞ্জিত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আড্ডা স্টেশনে। থ্যাংক ইউ। আর এত ব্যস্ত শিডিউলের মধ্যে একদিকে সিনেমার কাজ, একদিকে রাজনীতির কাজ, সবকিছুর মধ্যে দিয়ে যে আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। কিছুদিন আগেই আপনি গ্রিস ঘুরতে গেছিলেন, তো সেই গ্রিস এবং ইস্তাম্বুল ও টার্কি। আচ্ছা, দুটোই। তো সেখান থেকে ফিরে এসে মনটা সতেজ হয়ে গেছে? আরে বাবা, দারুণ। আর তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে আমরা গেছিলাম এখান থেকে, আমি আমার স্ত্রী, যে ছেলেটির আমার মেয়ের হাজব্যান্ড আর কি, আকাশ আগরওয়ালের নাম, ওর বাবা মা থাকে যতুরবার্গে। আচ্ছা। ওরাও গেছিল আমাদের সঙ্গে। আচ্ছা। আবার ওখান থেকে আমেরিকা থেকে আকাশ, আমার মেয়ে মানে ওর ওয়াইফ এবং তার মেয়ে, এই তিনজনই এসেছিল ওখান থেকে। আবার তো ফলে দুটো কন্টিনেন্ট থেকে আমরা গেছিলাম, দুটো কান্ট্রি থেকে এসেছিলাম, এসে আর একটা অন্য কন্টিনেন্টে পৌঁছেছিলাম, সেটা টার্কিতে। আবার টার্কি থেকে আবার এথেন্স গেলাম, গিয়ে সেখানে রইলাম, তারপরে সেখান থেকে আবার দোহা হয়ে ফিরলাম। 12 দিনের ট্যুর। আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা যেদিন ফিরলাম তার পরের দিন ঘটনাচক্রে এখানে আহমেদাবাদে প্লেন ক্র্যাশটা হলো, ট্র্যাজিক ওয়ান। সেটা একটা অদ্ভুত ঘটনা। আর আমরা সেই মুহূর্তে ভাবছিলাম, আমরা আগের দিনই এখান থেকে ফ্লাইট থেকে নেমেছি কাতারে, এবং এই কাতারে গেছিলাম আমরা, গিয়ে সেখান থেকে আমরা চলে গেছিলাম টার্কিতে। টার্কি থেকে আমরা মানে দোহা গেলাম, দোহা থেকে টার্কি গেলাম, টার্কি থেকে আবার ওখান থেকে আরেকটু গেলাম ক্যাপাডোসিয়া বলে একটা জায়গা আছে ইরাকেই, সেখানে গেলাম। গিয়ে মাটির নিচে একটা সিটি আছে ওদের, সেই সিটিটার মতো ঢুকলাম, ঢুকে সেটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা। সেখান থেকে বেরোলাম, বেরিয়ে তার ভেতরে পাহাড়ের গুহাগুলোকে ইউজ করে সেখানে মানুষ থাকতো। ওই অটোম্যানের সময় যখন অ্যাটাক করে খ্রিশ্চানদের, 30,000 খ্রিশ্চানকে ওরা মেরে দিয়েছিল। তো খ্রিশ্চানরা তখন থাকার জায়গা খুঁজছিল। ওই পাহাড়ের গায়ে এরকম বহু গুহা ছিল, ন্যাচারাল গুহা, সেইগুলোর ভেতরে ওরা লুকিয়ে থাকতো। সে একটা ভয়ঙ্কর জায়গা, তার ভেতরে নেমে আমরা দেখেছি সেটা 8 লেয়ার্সে নিচ পর্যন্ত ওটা চলে গেছে। ওটা কিন্তু ন্যাচারালি তৈরি, মানে জল গিয়ে পাথরের রোদ দিয়ে গর্ত হয়েছে, এখানে একটা গর্ত হয়েছে, ওখানে একটা গর্ত হয়েছে, ওপরে একটা গর্ত, আর কিছুটা ওরা হ্যান্ডমেড করেছে। ওর ভেতরে ঢুকে দু একটা জায়গা একটু একটু বানিয়েছে, পাথর কেটে একটু বানিয়ে নিয়েছে, যাতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। রিয়েলিস্টিক না, থাকতে সুবিধা হয়, সেই জন্য ওরা ওখানে থাকে।
এখন সেখানে লাইট দেওয়া হয়েছে ভেতরে পুরোটায়। আমরা 2টো লেয়ার পর্যন্ত নামতে পেরেছিলাম, তারপরে আরো 2টো লেয়ার পর্যন্ত নামা যায়, 4টে, বাকি 4টে আর নামতে পারে না কেউ। আচ্ছা, কিন্তু ওখানেও নাকি থাকতো, ওখানেও মানুষ থাকতো, প্রচুর খ্রিশ্চান লুকিয়ে পড়েছিল, বেঁচে গেছিল ওইভাবে আর কি। তার আগে 30,000 মেরে দিয়েছিল। তো ওই সব জায়গাগুলো দেখার মতো জায়গা। তো ক্যাপাডোসিয়া একটা সাংঘাতিক জায়গা, কেউ বলে ক্যাপাডোকিয়া বলে, কেউ ডোসিয়া বলে। সেখান থেকে আমরা ফিরলাম আবার ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে ছিলাম 2 দিন, সেটাও দারুণ শহর ইস্তাম্বুল, টার্কি খুব সুন্দর জায়গা। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম আবার অ্যাথেন্সে, গ্রিসে। অ্যাথেন্স থেকে আমরা সঙ্গে সঙ্গে ফ্লাইট নিয়ে চলে গেলাম ক্রিটে, আরেকটা জায়গায়, গ্রিসেরই আরেকটা জায়গায়। ক্রিটে আমরা ছিলাম 2 দিন, সেখান থেকে আবার অ্যাথেন্সে ফিরলাম, এথেন্সে আবার 2 দিন রইলাম, করে পুরো জায়গাটাকে দেখলাম। ওই বিখ্যাত বিখ্যাত সব জায়গা আছে ওখানে, প্যালেস আছে, অ্যাক্রোপোলিস, তার স্টেপ বাই স্টেপ উঠে ওইগুলো থাম দেওয়া, যেগুলোকে একটা সময় ওই মুসলিম ইনভেশনের সময় আবার ওরা ভেঙেছিল। কেন যে ওরা ভাঙতো আমি জানি না, মানে সমস্ত জিনিস একটা ভাঙার টেন্ডেন্সি ছিল। কেন আমাদের দেশে তাই করেছে, মন্দিরের পর মন্দির ভেঙেছে। এখনো বাংলাদেশে মুজিবরকে মেরে দেওয়ার জন্য, উড়িয়ে দেওয়ার জন্য শেষ করে দিচ্ছে, ধুলোয় মিশিয়ে দিচ্ছে প্রায় তাদের। এরকম একটা তালিবানরা করে যেরকম, সেরকম করেছে তারা, প্রচুর মূর্তি নষ্ট করেছে। আমি জানি না কেন এই টেন্ডেন্সিটা ওদের মধ্যে একটা থাকে, কেন করে আমি জানি না। কিন্তু যেটুকু রয়ে গেছে সেটা আবার খ্রিস্টানরা উদ্ধার করেছে, করে মিউজিয়াম বানিয়েছে, দারুণ সে জায়গা। সেই ছবিগুলো নিশ্চয়ই আপনার মোবাইলে রয়েছে, আমরা তোলা আছে সব। আমি সেইগুলো একটুখানি দেখতে চাই। একটা প্রবলেম হয়েছে, আমার হাইট এত বেশি, আমি জুতো পরলে 6 ফুট 2 ইঞ্চি হয়ে যাই, এমনি 6 ফুট 1/2 ইঞ্চি আমি। এইরকম একটা হাইটেতে ওই যে আন্ডারগ্রাউন্ড যেটা গেছিলাম ক্যাপাডোসিয়াতে, সেইটার ভেতরে এরকম টানেলস আছে, তারপর দিয়ে ওয়াটার ফ্লো হয়েছে 1000 বছর ধরে হয়ে ওইগুলো তৈরি হয়েছে, মানে একটা হানিকাম টাইপের হয়েছে, বুঝলে, গর্ত 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 যেমন হয় সেরকম একটা হয়েছে। এই জায়গাটার ভেতরে ঢুকে যেতে গেলে ধরো 35 মিটার্স ওরকম একটা টানেলের দিয়ে আমায় যেতে হচ্ছে, আর হাইটটা হচ্ছে এইটুকু। এই হাইট কিভাবে যাওয়া সম্ভব? যতটা মানে প্রায় বসে উবু হয়ে, মানে হামাগুড়ি দিয়ে হাত ধুয়ে দেওয়া যাচ্ছে না, এত রাফ ভেতরটা। আর ওপরে উঠলো মাথায় লাগছে, মানে এইসব জায়গায় আমার ইনফ্যাক্ট ব্লাড বেরিয়ে গেছে, যে কোনো সময় যেতে যেতে আর পারছি না, মানে একদম পা ভেঙে এরম হয়ে যেমন লোকে দেখে, মানে ধরো এরকম একটা ফুটো দিয়ে দেখছে, যতটা নেমে গিয়ে দেখবে ওই অবস্থায় 35 মিটার্স যেতে হয়েছে। তার ফলে আমার এখানে একটা ক্র্যাম্প হয়েছে, এটাকে লাম্বার ক্র্যাম্প বলে। ক্র্যাম্পটা কিন্তু এখনো সারেনি, এখনো এর ফিজিওথেরাপি চলছে। এখানে একটা টান পড়ে, সকাল থেকে পড়ে, বিকেলের দিকে আস্তে আস্তে নড়াচড়া করতে করতে কমে ওঠে, কিন্তু আবার কাল হবে, সকালে আবার উঠবো যখন স্টেপ দিতে পারবো না। তো এই একটা ক্ষতি আমার হয়েছে, কিন্তু যেটা দেখে এসছি দ্যাটস এক্সেপশনাল, অসাধারণ। ও যেটা বলছিলাম সেটা ইম্পর্টেন্ট, এই জন্য এই প্লেন ক্র্যাশটা যখন হলো, যখন প্লেন সম্বন্ধে ভীতি জন্মালো, সবাই ভাবতে আরম্ভ করলো প্লেনে চড়াই যাবে না, অনেকে বলছিল। আমরা সেই মুহূর্তে ফিরে এসেছি, তাতে আমরা 12 দিনে 9 বার প্লেন ফ্লাইটে গেছি, 9 টাইমস। আমার যেটা ফিলোসফি, আমি যেটা আলটিমেটলি বুঝতে পেরেছি জীবনে, সেটা হচ্ছে আমরা ভীষণ শক্ত বেঁচে থাকা, এটা আমি বুঝে গেছি। আমরা কি করে বেঁচে থাকি, ফাঁক দিয়ে গলে 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 গলে, কি করে আমরা যে কোভিডকে অ্যাভয়েড করে বেরিয়ে যাই, কত লোক মারা যায় সেখানে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার এই বয়সে আমার সব চুল পড়ে যাওয়ার কথা ছিল, কি করে কেন পড়ছে নাকি এখানে, আমার দাঁত সব পড়ে যাওয়ার কথা ছিল, কেন পড়ছে নাকি, এরকম আর কি। আবার হয়তো চোখটা একটু খারাপ হয়েছিল, তার জন্য হয়তো আমার একটু ক্যাটারাক্ট করতে হলো, এরকম করে টোরে এখনো হাঁটছি। হ্যাঁ, তো বলছি এটাও ঈশ্বরের জন্য হয়, এটা কিছুটা আমার কন্ট্রিবিউশন নিশ্চয়ই আছে। আমি খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, মানে ওই লাইফটা আমি এরকম করি না যে রাতের পর রাত জেগে ড্রিঙ্ক করে করে, সেটাও করি না, একটু সংযম তো থাকি, কিন্তু বাকিটা ঈশ্বরের। মানে বলছি মরাটা এত সহজ না, একটা প্লেনে উঠলাম মরে গেলাম, ট্রেনে উঠলাম মরে গেলাম, গাড়িতে যাচ্ছে মারা যাচ্ছে, ধুম লাগলো হয়ে গেল। অথচ আমি গাড়িতে করে ধরো আমার এই লম্বা ক্যারিয়ারে আমি প্রায় 50 বছর আছি সিনেমাতে, একটু হয়তো কম হবে,
46-47 বছর আছে এবং এখনো রেগুলার কাজ করে যাচ্ছি। আর এখানে ঘন্টার পর ঘন্টা কাজ করছেন এবং মানে তুমি ঘন্টার পর ঘন্টা মানে হাজার হাজার মাইল আমি গাড়িতে ট্রাভেল করতে হয়েছে, যত শো করেছি। তো সেটা যদি হিসেব করো তাহলে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট গুলো অ্যাভয়েড করেছি, হোল নাইট ধরে গাড়ি ঘুরে ফিরেছি। তো দ্যাটস আ ফিলোসফি আমার মনে হয় আর কি। মৃত্যুর কথা হচ্ছিল দাদা, কিন্তু হ্যাঁ আমরা হ্যাপি নোটে ফিরি। তার কারণ হচ্ছে যে বেঁচে থাকাটা তো অবশ্যই মিরাকেল, এবং বেঁচে থাকাটা ভীষণ সুন্দর, কারণ জীবনটা ভীষণ সুন্দর। তাহলে তো কোনো মানেই হতো না। একদমই তাই। এবং যখনই আমি ঘরে ঢুকলাম প্রথমে পিঁপড়ের ওই আনন্দটা আছে কিনা আমি জানি না, একদম একদম ইঁদুরের আছে কিনা আমি জানি না, হাতির আছে কতটা আমি চাও জানি না, ডলফিনের কিছুটা আছে, কারণ ডলফিন আমাদের সঙ্গে খেলে বলে আমরা যেরকম বলি সেরকম করে, সে কে হিউম্যান টাচও ফিল করতে পারে, আছে ব্রেনের খুব কাছাকাছি, আমাদের ব্রেনের খুব কাছাকাছি ওরা আছে। সেজন্য আমার মনে হচ্ছে আমার হাসিটা ওরা এনজয় করে হয়তো, হ্যাঁ সেটা হয়তো খ্যাকশিয়ালটা করে না, এরকম আর কি, হয়তো না। আর ওই শো গুলো দেখতেও খুব ভালো লাগে, ডলফিনের শো গুলো। সেইটা বলছি, ওদেরটা বলতে পারবো না, কিন্তু আমাদেরটা বলতে পারি আমি। এই অসাধারণ পৃথিবীটা যেটা ঈশ্বরের সৃষ্টি, যদি ঈশ্বর মানো, আর তাহলে ব্রহ্মাণ্ডের একটা সুপার কম্পিউটার বলে মনে করি আমি। সৃষ্টি তো মানা যেতেই পারে। হ্যাঁ, না বলছি সুপার কম্পিউটার মনে করি আমি ঈশ্বরকে। আমি ঈশ্বরকে ঠিক ঈশ্বর হিসেবে ভাবি না, সুপার পাওয়ার হিসাবে ভাবেন। সুপার পাওয়ার না, সুপার কম্পিউটার, মানে কম্পিউটারাইজ, পুরোটা কম্পিউটারাইজ। মানে কখন সকাল হবে, কখন জোয়ার ভাটা হবে, কি হবে না হবে, চাঁদ কখন আসবে, কখন সূর্য সরবে, সূর্য থেকে এই ডিস্টেন্স না হলে আমরা মানুষ তৈরি হতো না। বহু গ্রহ আছে, এতে কোনো মানুষ জীব নেই, তো আমাদের এটা দিয়েছে, গাছপালা দিয়েছে, এত সুন্দর গাছপালা দিয়েছে, হাঁস দিয়েছে, সাদা হাঁস উড়ে বেড়ায় নীল আকাশে, তো ওখানে সেগুলো পসিবলি হবে না, হাসি থাকবে না। তো আমাদের পৃথিবীটাকে ভরে দিয়েছে সৌন্দর্য দিয়ে, সেটা কোনো একটা ডিজাইনিং আছে, সেই ডিজাইনটা কেউ একজন আছেন বা কিছু একটা সিস্টেম আছে যে করে, অল মেজার্ড। একটা তারা দেখছো এখন, সেই তারাটা রোজ দেখো, তোমার মাও দেখতো, বাবা দেখাতো, বা বললো এটাকে চেন, এটার নাম ধরো এক্স তারাটা, সবচেয়ে ব্রাইট তারাটা দেখবি ওইখানে আছে, এইখানটা চাঁদের পাশে আসে, ওটা দেখ। তো আমিও দেখি ছেলেবেলা থেকে, আমার ছেলেকেও ছেলেবেলা থেকে দেখিয়েছি। তারপরে হঠাৎ তুমি শুনলে তোমার এক বন্ধু যে এটা নিয়ে কাজ করে, সে এসে বললো কোনটা, ছেলেকে কোনটা দেখাচ্ছিস, বলে ওই এক্স অমুক নাম, ওইটা দেখাচ্ছি, বাবা দেখাতো, আমি ওকে দেখাচ্ছি। বলে কিন্তু মজার ব্যাপার জানিস, যে তারাটা তুই দেখাচ্ছিস, ওই এক্সটা, ওই তারাটা কিন্তু মারা গেছে। মানে হ্যাঁ, ওটা মারা গেছে, 50 বছর আগে মারা গেছে। মানে কি মারা গেছে কি, ওই তো রয়েছে। হ্যাঁ, ওই যে রয়েছে, ওইটা এত আলোকবর্ষ দূরে আছে। ও তো লাইটিয়াস মানে আলো যত জোরে যায়, সেটা এক বছরে আমাদের 365 ডেজে যতটা যায়, সেটাকে আমরা আলোকবর্ষ বলি। তো সেই লাইটিয়াস, এত লাইটিয়াস দূরে আছে। এবার ওখান থেকে ওর ওই আলোটা আজকে যেটা দেখছিস তুই, সেইটা যে টিকটিক করেছিল, সেইটা 100 বছর পরে আমার চোখে আসছে, তার ফলে আমি আজকে দেখছি ওটা। আসলে 50 বছর আগে ও মারা গেছে, নেই, ওটা ধ্বংস হয়ে গেছে মনে কর। এইটা থেকে আবার এলো তোমার কি, আমি আমার মজার সাবজেক্ট আর কি। এবার আইনস্টাইন ঢুকলেন, অ্যালবার্ট আইনস্টাইনের এটা হচ্ছে থিওরি, দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তাতে এটাই বলা হয়েছে, যে তারাটা তুমি আজকে দেখছো, আমি তার এক্সাম্পলটাই দিলাম আসলে, যে তারাটা আজকে দেখছো, সেই তারাটা যদি মারাও গিয়ে থাকে 25 বছর, 30 বছর, 100 বছর আগে, তুমি আবার তোমার ছেলের হোল লাইফ সেটা দেখে যাবে, কিন্তু তখন সে নেই, আজকে যেমন নেই, আগে ছিল, এখন নেই। ওটাও সত্যি, নেইটা সত্যি, আবিষ্কার করেছে সায়েন্টিস্টরা, আছেটা তুমিও দেখতে পাচ্ছ, সেও দেখতে পাচ্ছে, তাহলে তো কোনটা সত্যি? এই দুটো সত্যি, দুটোই সত্যি। উনি প্রথম বললেন যে একটা সত্যি হয় না, এটা রিলেটিভিটি, রিলেটিভ, আপেক্ষিকতা। তো সেই বলছে, এই যে সৌন্দর্যটা, এই যে তারা দেখার সৌন্দর্যটা, সেটাও এখান থেকে আমাদের চোখ দিয়েছেন বলে, অনুভূতি দিয়েছে বলে, আমি দেখতে পাই বলে, আর একজন অন্ধ মানুষ দেখতে পান না। তো কত সৌভাগ্য, কত কিছু দিয়েছেন আমাদের, আবার কত কিছু কত লোককে হয়তো দেননি। তো তারা দুর্ভাগ্য, তারা হয়তো, আমাদের সত্যি সৌভাগ্য যে আমরা সেটা দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, যেমন একটা খুব সুন্দর একটা, জানি না তোমরা দেখেছো কিনা,
একটা অদ্ভুত শর্ট ফিল্ম বানিয়েছিল। একটা লোক বসে বসে একটা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছে, ইয়াং ছেলে, তো সে একটা কিছু পড়ছে, বই পড়ছে, তা থেকে হাসছে, খুব হাসছে। ওর পাশে একটা ছোট মতো ছেলে বসে আছে বেঞ্চটাতে, একটা ছেলে, গরিব ছেলে একটা বসে আছে, তো খুব হাসছে। তো ছেলেটা, বাচ্চা ছেলেটা বলছে, এত হাসছো কেন, কি হয়েছে? বলে, আরে যা ওই কাণ্ড না, এই যে বইটা পড়ছি এটা দেখে হচ্ছে, ও জানে না, চোখে দেখে না। তো এই যে বইটা পড়ছি এর ভিতরে এমন এমন সব মজার মজার কথা আছে না, মানে খুব হাসি পাচ্ছে। আমি তো বলবো, দেখো এইটা বলেছে, তখন ছেলেটা হাসলো, এসে বললো, তুমি এরকম একটা বই নিয়ে পড়ে নাও। বললো, তুমি যদি দিয়ে যাও তোমার চোখটা, যখন তুমি চলে যাবে, তাহলে আমিও হাসতে পারবো। এইটা তখনও ফিল করলো ওটা আর কি, তখন অবাক হয়ে তাকালো, গম্ভীর হয়ে, এতক্ষণ হাসছিল, ও তখন জানতো না, তাকিয়ে রইলো, জাস্ট বললো, হ্যাঁ হতেই পারে, যদি তুমি চলে যাওয়ার সময় আমাকে তোর চোখ দুটো দিয়ে যাও, তাহলে আমিও হাসতে পারবো। কোথায় যে অপ্রাপ্তি রয়েছে মানুষের, কি সুন্দর একটা অদ্ভুত সুন্দর শর্ট ফিল্ম, বিউটিফুল শর্ট ফিল্ম। তো এরকম এই যে শর্ট ফিল্মটার কথা বলছি, এটাও তো সৌভাগ্য, এটাও তো আমি দেখেছি, সেজন্য তোমায় বলতে পারছি। একদম। এবার তোমার একটা অন্য জিনিস জিজ্ঞেস করি, মানে আমি বলছি আড্ডাটা অন্যরকম করে, ইন্টারভিউয়ের বাইরে চলে যায় একটুখানি, অন্যরকম। নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমি এটা প্রশ্ন করি অনেককে, সেটা হচ্ছে সবাইকেই বলছি, যারা ক্যামেরার পেছনে আছে তাদেরও বলছি, আমরা অ্যাকচুয়ালি মানুষ বেঁচে থাকতে চাই কেন, বলতে পারবে? একটা প্রাইমারি রিজন আছে যার জন্য। অনেক কিছু হতে, খেতে চায় বলে, অমুক করতে চায় বলে, বেড়াতে যাবে বলে, অমুক তমুক, জামা কাপড় পরবে বলে, আয়নায় নিজেকে দেখবে বলে, বিয়ে করবে বলে, সেক্সের জন্য করে, এরকম অনেক হাজার কারণ আছে। কিন্তু বেসিক একটা জিনিস মানুষ চায়। যখন উত্তম কুমার যখন শেষ অবস্থায় যখন ডাক্তারের দিকে তাকিয়ে বলেছিলেন, না ডাক্তার আমি বাঁচতে চাই, যখন মেঘে ঢাকা তারায় যখন সুপ্রিয়া দেবী যখন বলেছিল, না দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চাই, একদম। এই যে বাঁচতে চাইটা অ্যাকচুয়ালি কেন চাই, এর আমি একটা কারণ বার করেছি, ভেবে চিন্তা করে দেখলাম, মানুষ আসলে বাঁচতে চায় আড্ডা মারবে বলে। তোমাদের নামটা আড্ডা, তাই বলছি, এটা আমার থিওরি, তার থেকে তোমাদের সঙ্গে মিলে গেছে তাই বলছি। মানুষ আড্ডা মারবে বলে বাঁচে। মানুষকে যদি একা করে দাও, জেলে গেলে খুব কষ্ট পায় মানুষ। কেন জেলে পাঠানো হয়? নির্বাসনটা কি কিছু না, খাবার দাবার দেবো, ঘর দেবো, বাথরুম দেবো, সব দেবো, অনেক সময় হয়তো পাখাও চলবে হয়তো, কিন্তু তুমি জেল থেকে বেরোতে চাও কেন? তারপর তুমি যদি মিস করো, সেটা হচ্ছে আড্ডা, মানুষের সঙ্গ এবং আমার প্রিয় মানুষদের সঙ্গে সঙ্গ। একটা লোক যদি মারা যাচ্ছে সেই অবস্থাতে, বৃদ্ধ হয়েও মারা যাচ্ছে, তাও সে বাঁচতে চায় যদি তার কাছে লোক আসে, আর যদি রোজ সন্ধ্যেবেলা একটু এসে বসে আর গল্প করেছে তার সঙ্গে, তার ছেলে নাতি কেউ কোথাও থেকে বন্ধু বান্ধব এলে গল্প করে। মিস করে তার স্ত্রীকে, যার সঙ্গে খুব আড্ডা মারতো, সে হয়তো মারা গেছে, সে মিস করে তাকে। তো আমি আলটিমেটলি বুঝলাম, এই সব কিছুর থেকে ওইটা যদি দাও, কত লোক যে খাবার খেতে ভুলে যায়, যাচ্ছি দাও আসছি, খালি খেতে ডাকছে, 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে, বউ যাচ্ছে না কেন? আড্ডা মারছে বলে। এটা তো হয়। তুমি আড্ডা থেকে সরাতে পারো না কাউকে। তুমি খেলা দেখতে গেছে, খেলা না দেখে সে পাশের লোকটার সঙ্গে খুব আড্ডা মারছে। বাঙালিদের তো আরো বেশি করে, ভীষণ বেশি। সারা পৃথিবী মানুষ বেসিক্যালি বাঁচে আড্ডার জন্য, বাকিগুলো তার সঙ্গে থাকে। সেটা এটা না পেলেও চলে, ওটা পেলে চলে, ওটা না পেলেও চলে, এটা পেলে চলে, হয়ে যাবে। খাবার কম হলেও চলে যাবে, ওটা হলেও চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, একটা লোকের অপারেশন হচ্ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক হয়েছে, পান্থ গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, যখন হসপিটালাইজ ছিল, চতুর্দিকে প্লাস্টার করা, অমুক করা, পড়ে আছে, সেইখানে ও একা পড়ে আছে, আর 2 বন্ধু দেখা করতে এসছে। তখন এসে ওরা কথা বলছে, তখন বললো চুপ কর না, মানে একটা পলিটিক্স নিয়ে অন্য জিনিসের কথা বলছি, চুপ কর, ভালো লাগে না, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে বলে আবার কথা বলতে বলতে একটা বন্ধু আরেকটা বন্ধুকে বলছে, ওরে একটা মজার জোক শুনেছি জানিস তো, চলো ডিস্টার্বেন্স হচ্ছে, বাইরে গিয়ে বলি, এটা বলে যা।
মানে ওটাও ছাড়বে না, ওটাও শুনতে হবে। বাইরে যেতে সহ্য করতে এখন পলিটিক্স এখন ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, যেই জোকস হয়েছে কথাবার্তা পারে যে। কিংবা বললো একটা অদ্ভুত শুনলাম, পাজল একজন বললো কি জানিস তো, মানে একটা মা বাঘ আর একটা ছোট বাঘ দুজনে জঙ্গলে বেড়া না, ও আবার আওয়াজ হচ্ছে, চ আমি তোকে বাইরে গিয়ে এইটা বলে যা। ওকে কিন্তু শুনতে যাবে। তখন বললো আচ্ছা শুনবি, আচ্ছা বলে দি। আমি বলে দিচ্ছি, এর মধ্যে মিক্স করছি, মানে একটা অন্য জিনিস মিক্স করছি। সেটা হচ্ছে ছোট বাঘ আর বড় বাঘ, মা বাঘ ঘুরছে জঙ্গলে, এমন সময় অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, আর একটা শিকারি বাঘ মারবে বলে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে পাচ্ছে না, দেখতে পেয়েছে বা তাড়া করেছে। মা আর বাচ্চা বাঘ দুজনে মিলে দৌড়তে একটা গাছ ভেঙে পড়ে গেছিল, তার পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। শিকারি চতুর্দিক খুঁজছে, ইতিমধ্যে ঝড় এসে গেছে, পাতা উঠছে, অমুক হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, না আর দেখা যাচ্ছে না বলে সে আশা ছেড়ে দিয়ে চলে গেল, জঙ্গল থেকে চলে গেল। তখন মা বাঘটা পেছন থেকে বেরিয়েছে, তখন ছোট বাঘটা ওখান থেকে বলছে, মা চলে গেছে সেখানে? বলছে হ্যাঁ চলে গেছে, তুই বেরিয়ে এসো। বাচ্চাটা বেরিয়েছে, বলছে মা কি মজা হলো। তো ওই শিকারিটা আমাদের তিনজনকেই দেখতে পেলো, তিনজনকে। নিজেকে বলো কে? শিকারি ওর মা বা বাচ্চা দেখতে পেলো। হ্যাঁ তাহলে কে? এটা তো দুজন, মা আর বাচ্চা। শিকারি নিজের কথাও বলছে, বাচ্চাটা নিজের কথাও বলছে, শিকারিটার কথাও বলছে। না শিকারি তো চলে গেছে, শিকারি তো নেই। ও আর শিকারি তো খুঁজছিল, ওদের দেখতে পেলো না। আচ্ছা তাহলে তিন নম্বরটা কি? সেটাই বলছি, সেটাই তো ধাঁধাটা, সেইটা উত্তরটা পাচ্ছ না। কেউ বললো ওর মা বোধহয় প্রেগনেন্ট আছে, কিছু আছে, ও ভেবেছে যে মার, এরকম উত্তর। এটা আমি প্রফুল্ল ছবি শুটিং করছি, খুব মজা। প্রফুল্ল ছবি শুটিং চলছে, আর আমার মেয়ে হবে, আমার স্ত্রী তখন নার্সিংহোমে। আচ্ছা, তার মধ্যে আমি, সুমিত্রা মুখার্জি আর মাধবী মুখার্জি তিনজন, ঠাকুর ঘরের সিনেরে গান হবে, আমি সেইখানে বসে আছি। ছবির নাম প্রফুল্ল, আমার নাম সুরেশ, ছোট ভাই আমি, আমার বড় ভাই হচ্ছে, মেজো ভাই হচ্ছে সন্তু মুখার্জি, আর বড় ভাই হচ্ছে দিলীপ রায়। এই হচ্ছে কাস্টিং ছিল, খুব ভালো ছবি হয়েছিল। তো আমরা বসে গল্প করছি, তো বলে ও ওখানে রয়েছে, তো তুমি কেন এখানে এসছো? আমি বললাম যে তখন নতুন আমি তো এসেছি, কিছু ছবি করেছি। বলে আমার ডিরেক্টর বলেছে আজকে এটা করতেই হবে, এই সিনটা আমার করতে হবে। কিন্তু আমি এটা বলেছি যে যদি ফোন আসে ওখান থেকে, তাহলে কিন্তু আমি চলে যাবো। বলছে ঠিক আছে। সে তো ওর যখন হবে, পেন উঠবে ইত্যাদি ইত্যাদি, তারপর ও ধরে নিয়েছে ডিরেক্টর যে হয়ে যাবে কাজটা। তা আমরা বসে করছি, তখন বলতে বলতে আমি বললাম যে লোরেটোর একটি মেয়ে বলেছিল তাদের একটা ফ্রেশার্স ওয়েলকামে যে এরকম একটা ধাঁধা বলেছিল, সেই ধাঁধাটা তোমাদের শোনাই। তো সুমিত্রা আর মাধবী শুনছে, তো ধাঁধাটা বললাম বাচ্চা বাঘ আর মা বাঘ। ওরা তখন বললো যে ও বুঝতে পেরেছি, আসলে বাচ্চা বাঘ, মা বাঘ, আর মা বোধহয় প্রেগনেন্ট আছে, তোমার মাথায় ঘুরছে, এই জন্য তোমার স্ত্রী তো নার্সিং হোমে, তার মানে ওই বাচ্চাটাকেও ধরে নিয়েছে। বাচ্চাটা তাহলে না, একটা বাচ্চার অত বুদ্ধি হবে না। যাই হোক, সেটা নয়, সে তো আসেনি, দেখতে পেল না, মানে তাকে তো দেখতে পাবে কি, মাকে দেখলে তাকে দেখা, তা নয়। উত্তরটা তো কি? তাহলে আমায় জিজ্ঞেস করেছিল, আমি একদিন সময় নিয়েছিলাম, তারপর দিন উত্তর দিয়েছিলাম। কারণ আমি যখন কিছুই খুঁজে পাচ্ছি না, তখন যে উত্তরটা মাথায় আছে, চারটা ফালতু, বাচ্চাটা গুনতে পারে না, গুনতেই শেখেনি। হ্যাঁ, ও বললো সেটাই উত্তর, ও 2 কে 3 গুনেছে, উত্তরটা এইটা। আমি ভাবছিলাম যে বাচ্চাটা হয়তো কোনো শ্যাডো দেখেছে নিজের জলের মধ্যে, অনেকে অনেক উত্তর দিয়েছে, কিন্তু এইটা উত্তরটা কেউ দিতে পারেনি। এটা আমি বীতশ্রদ্ধ হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে হঠাৎ বললাম, বাহ, গুনতেই পারে না, বললো এটাই উত্তর, দিস ইজ দ্য আনসার। তো বাচ্চাটা গুনতে পারে না। এটা তো বেসিক্যালি এটা গুগলি ছিল, যেরকম দাদাগিরিতে আমরা শুনি। এক্স্যাক্টলি আমাদের তিনজনকেই দেখতে পেল না, বললাম ঠিক আছে। এইটার পর থেকে মাধবীদির সঙ্গে যখনই আমার দেখা হয়, তখন মাধবীদি বলে, তখন জিজ্ঞেস করি বাচ্চা বাচ্চার খবর কি। তারপর আমার মেয়ে হয়েছে, খবর হলো, আমি বেরিয়ে গেলাম শুটিং থেকে, আমি বেরিয়ে গেলাম। তখনও শেষ হয়নি কাজটা, বললো ওটা করে নেবো আমরা, তোমার শর্ট যা নিয়ে নিয়েছি, ওটা বাকিটা ওদের দিয়ে করে নেবো। তো সেইটা একটা বাচ্চা বাঘের নাম হয়ে গেছে, আমার মেয়ের নামই বাচ্চা বাঘ হয়ে গেছে। এখনো বলে
এখনো বলে, একদম বলবে বাচ্চা বাচ্চার খবর কি। আর সেদিন বসে আমি একটা নাম ঠিক করেছিলাম, মেয়ে হলে মেয়েই হবে আমরা জানতাম এরকম, তার নাম ঠিক করেছিলাম, সেটা হচ্ছে আমার নাম দীপক, অরিজিনাল নাম দীপক, চিরঞ্জিত তো আমার ফিল্মের নাম, আর আমার স্ত্রীর নাম হচ্ছে রত্নাবলী। তো রত্নাবলী আর দীপক, তো আমি ওর নাম ঠিক করেছিলাম দীপাবলি, যেটা আমার মেয়ের নাম, এখন দীপাবলি ওর নাম। তো সেই নামটা ওদের বলেছিলাম, তো ওরা দুজনে অ্যাপ্রুভ করে দিয়েছিল, আমার সুমিত্রা আর মাধবী আর এরা অ্যাপ্রুভ হয়েছিল। এরকম সব গল্প। তো এই যে অজস্র গল্প তোমায় বলে যাচ্ছি, আর তুমি যে শুনে যাচ্ছ আর হেসে যাচ্ছ, ভালো লাগছে একদম। মাধবীর সাথে এখনো দেখা হয় যখন এই কথাগুলোই হয়? হ্যাঁ, এখনো বলছি। আচ্ছা, একটু আমরা যেহেতু হাসির কথা বলছি, হাসির মুডে রয়েছে, আমি কথা বলবো রঞ্জিত দার ব্যাপারে। তো রঞ্জিত দাকে তো বেল্ট ম্যান বলা হয় এখন, আর ওনাকে নিয়ে প্রচুর মিমও হয়, আপনি দেখেছেন সেগুলো? সব দেখিনি, কিন্তু ওটা জানি, পড়ি মাঝে মাঝে, ওকে ওটা একটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখন দেখা হলে সবার জন্য একটা একটা করে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, বুম্বার জন্য আমি মরিনি গো বলে, ওটা একটা হয়ে গেছে। আমার বউ হারলে বউ পাওয়া যায় আছে, এটা আছে। এটা এত ফেমাস, আমারটা এতটাই ফেমাস যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি বাঙালি পাও, যদি তাকে জিজ্ঞেস করো, অর্ধেকটা বাকি অর্ধেক সে বলে দেবে। তাতে টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেলে বলেছিল 100 বছরের বাংলা ছবির ইতিহাসে এটা মোস্ট পপুলার ডায়লগ। কারণ এখন রাস্তায় বেরিয়ে তুমি একটা যদি 16 বছরের ছেলেকে জিজ্ঞেস করো, সেও বলতে পারবে। একজন বৃদ্ধাকে জিজ্ঞেস করো ঘরের বাড়ির ভেতরে ঢুকে, সেও বলবে। এরকম ফেমাস, এরকম টিকে যাওয়া, ধরো 32 বছর 33 বছর আগের ছবি, সেই ছবিটার ডায়লগ এরকম আর কোনো ডায়লগ টেকেনি, এটা যতটা টিকে আছে আজও। এবং এইটা বলে যত আছে না, এই বিশ্বনাথ যত, ওরা নিজেরাই বলে সাহেব টাহেব, তারা সবাই ফাংশনে গিয়ে এইটা বলে ইনকাম করেছে। বলছে তোমার এই ডায়লগটার ওপর ধরো আমি যদি 1000 টাকা পেতাম, তার 200 টাকা তো তোমার ডায়লগে হাততালিতে পেতাম। তার মানে এই ডায়লগটা বহু লোককে খাইয়েছে এত বছর ধরে, 32 বছর ধরে। মীরকে তো খাইয়েছে, মিরাক্কেলে তো মানে কতবার এটা বলতো, মানে কত ভাবে ইউজ করতে হচ্ছে, দারুণ ব্যাপার। তারপরে ওরই জোড়া ওটাতে আমি গিয়ে বলেও ছিলাম, মিরাক্কেলে বসেই বলেছিলাম, একটা ওর ভেতরে নেই পাগলা নেই আমার ডায়লগে, পাগলাটা থাকলে কথাও না। কারণ আমি ভাইকে বলছিলাম, ভাই সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় না, কিন্তু মা হারলে মা পাওয়া যায় না, এটা বলেছিলাম ডায়লগ, সিরিয়াস ডায়লগ, সিরিয়াস সিকোয়েন্সে মা কাঁদছে, তাই বলেছিলাম। বউয়ের কথায় কথা বলছিস তো, এটা জেনে রাখ যে বউ হারলে বউ পাওয়া যায়। 3টে 4টে বিয়ে তো যে কেউ করে, আর আগে তো এরা সুলতানরা তো 300 বিয়ে করতো, তো ফলে ওটা পাওয়াই যায়, একটা হারলে তো পেয়ে যাবে। মাকে তো দুটো করতেই পারবে না তুমি, একটাই মা। তো সেই ডায়লগটা, এই যে ফিলোসফিটা ভেতরে আছে, বা একটা ড্রামা আছে ভেতরে, শাশুড়ি বউয়ের মধ্যে একটা ঝগড়াও আছে, বউকে একটু ছোট করে মাকে বড় করছে, এই সমস্ত মিলিয়ে বোধহয় এটার একটা লঞ্জিভিটি হয়েছে, মানে এর ভেতরে একটা ট্রুথ আছে। আর কোন ডায়লগ যেগুলো ইউজুয়ালি পপুলার হয়, তার ভিতরে কিতনা আদমি হ্যায়, ওইটা যে বলছে তাতে তার মানে সেটাতে এই গল্পটা নেই। এটা তোমায় মনে করে বলতে হবে, এটা ডায়লগ এটা ছিল। যেমন উত্তমদারও অনেক কোন কথা তখন চলতো, কিন্তু এখন আর সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। অমিতাভ বচ্চনের বহু ডায়লগ ছিল, এখন আর চলে না। ওই ধরো শশীকে বলছে মেরে পাস মা হ্যায়, মেরে পাস মা হ্যায়, এটাই মনে পড়লো এখন। মানে ওটা মনে পড়লো, সেটা শশীরটা, তার মেরে পাস কার হ্যায়, বাংলায় কে হ্যায় তেরে পাস, এরকম বলেছিল। সেইটা অতটা এখন আর পপুলার নেই, ওই জেনারেশনটা পেরিয়ে গেছে। বাট দিস পার্টিকুলার আমার ডায়লগটা অদ্ভুত রকম টিকে আছে। তো তাই দিয়ে আমার মনে হয় কোটি কোটি টাকার ইন এ ওয়ে ব্যবসা হয়েছে একটা ডায়লগের উপরে। সো দিস ইজ লিটল ডিফিকাল্ট এটা ভাবা, কিন্তু এটা কোনো মতে, মানে আমায় যখন খুব গালাগালিও করে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পয়েন্টে, মানে সেটা বেশিরভাগই অবশ্য আমার অন্য গ্রুপের লোকেরা করে, কারণ সেটা কোনো লিঙ্ক নেই তবু করে আর কি। তো সেটা যে আমরা সেদিন বলেছি ওই কথাটা, যেটা আমাদের জয়েন করেনি, যেটা এবিপি আনন্দ করলো, ভাইরাল হয়ে গেল, সেখানে তো এখন গালাগালি করেছে যারা মানে সিপিএম এর লোক টোকরা গালাগালি করে ইউজুয়ালি।
বিজেপির লোক। তো তারাও সেখানে বলেছে আরে কি যেন কি বলেছে, কি সব বলেছে, মানে এটা পেলে ওটা পাওয়া যায় রে, কিন্তু এটা পাওয়া যায় না, মানে ওইটাকে ঘুরিয়ে ইউজ করতে চাইছে বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু ওটাকে বলতে চাইছে, কিন্তু আমার ডায়ালগটা দিয়েই বলছে, এবং সেটা অন্তত যদি 200 জন বলে থাকে তার মধ্যে হয়তো দেখা যাবে 67 জনই ওইটা ইউজ করছে। তার মানে এটা সো পপুলার, এতই পপুলার, এটা ঢুকে গেছে মজ্জা। এইটাকে কি আপনি এনজয় করেন? হ্যাঁ, আমি কেন যাই, আমি তো খুব এনজয় করি। এটা যত টিকবে, আমি এই ডায়ালগটা স্টেজে বলার জন্য 2 লাখ টাকা পাই, মানে বেসিক এই ডায়ালগটা আমায় বলতেই হবে। কিন্তু স্টেজে আমি যতক্ষণ গান গাই, যাই করি, অন্য ডায়ালগ বলি, যাই করি, গল্প বলি, এইটা বলতেই হবে, কিন্তু ফাইনালি ডিমান্ড ওদের থাকবে এই ডায়ালগটা বলতে হবে। সো এটার একটা সেল ভ্যালু আছে, সেই সেল ভ্যালুটা আজও আমি পাই, আর সেটাকে বাড়িয়েছে এরা সবাই মিলে চতুর্দিক থেকে। তারা বলে 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 মানুষের মধ্যে এটাকে এত প্রচার করছে, বেড়ে গেছে। অটোর পেছনেও লেখা থাকে, বাসের পেছনেও লেখা থাকে, এটা দারুণ হয়ে গেছে। আমার এনজয় করি এবং আর্ন করি। এটা যেমন বেদের মেয়ে জ্যোৎস্নার একটা গানের 2 লাইন, ওটা করতেই হবে আমাকে। আমি স্টেজে পপুলার হয়েছিল সেই সিনেমাটা। আমার আরেকটা কন্ট্রিবিউশন আছে, যেটা নিশ্চয়ই সবাই লক্ষ্য করছেন, সেটা হচ্ছে আমি একটা ছবি তৈরি করছিলাম, মজার ছবি, তো তার নাম দিতে চাইছিলাম কি দোয়া আছে। তো যেমন আমি বোকা হাবা হিসেবে ঢুকলাম, হরিদাস পাল, তারপরে আমি হঠাৎ সেখান থেকে একদম স্মার্ট একজন হয়ে গেলাম। মানে কিছু খুঁজতে গেছিল মেয়েটা, ইন্দ্রাণী দত্ত, সেখান থেকে এরম একটা চিরঞ্জিত বেরিয়ে এলো, বোকা হাওয়াটা ওরম হয়ে গেল। দেখেছেন তো ছবিটা? নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, যারা এটা দেখবেন তারা নিশ্চয়ই সবাই দেখেছেন, কারণ এটাও 30 বছর ধরে চলছে। আজও অত্যন্ত পপুলার সিনেমা, সমস্ত চ্যানেলগুলো আজও দেখায়, রেগুলার দেখায়। তো সেইটাতে নামটা ঠিক করার সময় কেঁচু খুঁড়তে সাপ, এটা হচ্ছে প্রভাবটা, এজ ওল্ড প্রভাব, মানে 200-300 বছর ধরে চলে আসছে বাংলায়। আমি সেটাকে চেঞ্জ করে বললাম সাপ তো ঢোড়াও হতে পারে, সাপ তো মানে নির্বিষ হতে পারে। তাহলে তো মজাটা আসছে না, কথাটার যে মজাটা, যে কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো, তো সাপ বেরোলেই বলতে গেলেই এরম হয় হাতটা, তা যদি হয় তাহলে সাপটা নিশ্চয়ই ফোনাধর সাপ হতে হবে, এবং বিষ থাকতে হবে, বিষাক্ত ফোনাধর, একটা ভয়ঙ্কর কিছু হতে হবে। তো সেটা তো শুধু সাপ বললে আসছে না। তো তার থেকে আমি যদি ওখানে বলি কেঁচু খুঁড়তে গোখরো, কিংবা কেঁচু খুঁড়তে কেউটে, কে হলে আরো অনুপ্রাস হয়ে যাচ্ছে একদম, তাহলে কেঁচো কে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি গোখরোর বদলে কেউটেটা বেছে নিলাম। তো ছবিটার নাম দিলাম কেঁচু খুঁড়তে কেউটে। অবাক হয়ে গেছি আজকে, তুমি অবাক হয়ে যাবে, যখন নিউজ পড়ে যে কোনো একটা চ্যানেলে, ধরো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, কিছু হচ্ছে, তার মধ্যে করছে পাপিয়া টাপিয়া এরা করছে, এবিপিতে হয়তো করছে, তখন দেখা যাবে তারা এইটা ইউজ করছে আমারটা। আনন্দবাইয়ের যখন একটা পলিটিক্যাল কিছু লিখছে, তখনও যদি কেঁচো খুঁড়তে লেখে তাহলে কেউটেই লিখছে, সাপ লিখছে না, অরিজিনালটা লিখছে না। তার মানে আমি একটা ফ্রেজকে, প্রাচীন ফ্রেজকে, এজ ওল্ড ফ্রেজকে আমি একটা সিনেমার নাম দিয়ে পাল্টে দিয়েছি। এটা আমার একটা ক্রিয়েশন, এটা একটা গর্বের ব্যাপার। এটা বোধহয় পৃথিবীতে কখনো হয়নি, মানে টিট ফর ট্যাটকে পাল্টে আরেকটা ছবির নাম করে দিয়ে ওটা পাল্টে দিয়েছে, এবং সেটাই হিট, এবং সেটাই বিভিন্ন জায়গায় চলছে। ইভেন বলছে মজার ব্যাপার, আমার এক ডিরেক্টর পরমব্রত, সে এখানে বসে কথা বলছি, আমি যখন বললাম এরকম হয়েছে জানিস তো, তুই জানিস তো অরিজিনালটা আবার কি? কারণ অরিজিনালটা হচ্ছে কেঁচু খুঁড়তে সাপ। আমিও এটা জানতাম না, এটা আমি কেঁচু খুঁড়তে জানে কেঁচু খুঁড়তে কেউটে, আমিও তাই জানি কেঁচু খুঁড়তে কেউটে, এবং ছোটবেলা থেকে এটাই শুনে আসছি। আমি তো কিছুই পার্টিকুলারলি ভালো তো করতে পারি না, আমার কোনো ট্যালেন্টও নেই, আমি একটা মিডিওকার পারসন। এটা খুব বাজে না, সিরিয়াসলি বলছি, আমি মিডিওকার পারসন, কিন্তু একটা দুটো জিনিস করেছি যেরকম হয়েছে। আরেকটা আমি স্লোগান, হেডলাইন এনে দিয়েছি, ক্যাম্পেইন লাইন, যেটা সাংঘাতিক চলে, সেটা হচ্ছে 8 থেকে 80 ছবি। 8 থেকে 80 ছবি, এটা প্রথম আমি আমার একটা ছবির ওপরে ইউজ করেছিলাম। আচ্ছা, কোন সিনেমায়? এটা সংসার সংগ্রামে। আচ্ছা, মানে বোঝাতে চেয়েছিলাম যে একদম বাচ্চা থেকে বড়রা সবাই দেখতে পারে। তো ওপরে আগে বলা তো রোমাঞ্চের ছবি, রোমান্সের ছবি, ভালোবাসা, প্রেমের ছবি, এরকম সব অনেক রকম। 8 থেকে 80টাও কিন্তু আমরা ফ্রেজ হিসাবে ইউজ করি। হ্যাঁ, ওটা আমার আনা, ওটা এস্টাবলিশ হয়নি যে আমি এনেছি, কিন্তু ওটা যদি পুরোনো কাগজ দেখো,
তাহলে দেখবে সেখানে ওই ওই আমার ফেসটা পেয়ে যাবে। কাগজে বিজ্ঞাপন কখন বেরোতো সিনেমার, দেখবে ওপরে লেখা আছে। এই লেখালেখির ইচ্ছে বা এই লেখালেখির ব্যাপারটা কবে থেকে, কত ছোটবেলা থেকে? অনেকদিন, বহুদিন লিখি। আমি তো কবিতা লিখি, আমার আছে, সিডি আছে ওটার জন্য। মানে একদিকে অভিনয়, তার সঙ্গে সঙ্গে পরিচালনা, কবিতা লেখা, ছবি আঁকা, গান, আর কি কি রয়েছে? হিডেন ট্যালেন্ট কি কি রয়েছে? মাল্টিপল ট্যালেন্ট তো বুঝতে পারছি। আর কি কি রয়েছে? আর কোন কোন কাজগুলো করতে ভালো লাগে? দেখো, এমন কোনো কাজ নেই যেটা আমি বলে থাকি সাধারণত, যেটা হচ্ছে সমস্ত রকম ডিপার্টমেন্ট, শিল্পের সবগুলো জায়গাতে আমার ঢুকতে ইচ্ছে করে আর বুঝতে ইচ্ছে করে। শুধু শিল্প নয়, সায়েন্সেরও, কারণ আপনি কোয়ান্টাম সায়েন্স নিয়েও কাজ করেছেন। তাই কাজ করি আমি, সেটা নিয়ে ভাবি। কোনোটাই ভালো পারি না করতে, কিন্তু আমি যেটা করতে চাই, যেটা একটা হুইল ঘোরানোর চেষ্টা করছি বহু বছর ধরে আমি। একটা হুইল, যে কোনো পৃথিবীর যে কোনো একটা হুইল, সেটাকে বলে না চাক্কা বন্ধ। যখন যখন হরতাল করে তখন তার নাম দেয় চাক্কা বন্ধ। মানে কি, চাকাটা হচ্ছে এক্সাম্পল, মুভমেন্টের এক্সাম্পল। চাকা যদি বন্ধ হয়ে যায় তার মানে হরতাল হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। তো চাকা ইজ সো ইম্পর্টেন্ট। সারা পৃথিবীর পুরো সিভিলাইজেশনটা সায়েন্স যবে থেকে হাত দিয়েছে, তবে থেকে সেই মিশরের যখন পাথরগুলো টেনে নিয়ে যেত, তখনও প্রথম গাছের গুঁড়িগুলো ফেলতো, তার উপর ওটাকে বসাতো একটা পাথরকে, তারপর ওদিক থেকে টানতো, কেউ ঠেলতো, আর ওই একটা করে গুঁড়ি বেরিয়ে আসতো, ওটার উপর গড়াতো, রোল করতো, তো এগিয়ে যেত। এবার এটা ঘুরে গিয়ে বেরিয়ে গেল, তো ওটা নিয়ে সামনে দিত। তো এই কন্টিনিউয়াস একটা করে গুঁড়ি, গাছের গুঁড়ি এনে সামনে দিয়ে 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 এটাকে নিয়ে যেত। তো এটা হচ্ছে প্রথম চাকা আবিষ্কার হলো। মানে চাকা মানে তখন চাকা লাগানো হয়নি, কিন্তু প্রসেসটা আবিষ্কার হলো যে গোলের জিনিসের উপর গড়ালে স্মুথ হয়, ব্যাপারটা স্মুথ হচ্ছে। তো ওকে ঘষে নিয়ে গেলে যতটা পাওয়ার লাগবে, পুরো সারফেসটা মাটিতে আটকে যাবে, তাহলে ঠেলতে অনেক পাওয়ার লাগবে। দেখা গেল ওর গুঁড়িগুলোর ওপরে রাখলে ওটাকে অনেক ইজিলি নেওয়া যাচ্ছে। এবার ওদের মাথায় এলো যে তাহলে ওগুলোকে চাকার মতো, মানে এরকম কেটে কেটে স্লাইস করে লাগিয়ে দিলে তো হয়, তাহলে তো এরকম নিয়ে নিয়ে রাখতে হয় না। তখন ওরা ওই তৈরি করলো চাকা বানালো, বানিয়ে লাগিয়ে দিল বডিতে একটা প্ল্যাঙ্কের উপরে, সেইটা চলতে আরম্ভ করলো। তার উপরে রাজা বসলো, তাকে নিয়ে গেল, কিংবা পাথর তুললো, সেটা নিয়ে গিয়ে পিরামিড তৈরি করলো। তো এই চাকা আবিষ্কার হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সমস্ত চাকা যেভাবেই, যে কোনো ফর্মেই হোক না কেন, ট্রেনের চাকা বলো, মেশিনের চাকা বলো, মোটরের চাকা বলো, যাই বলো, সেটা কোনো না কোনোভাবে জাস্ট ঘুরিয়ে দেওয়ার পরে এসে থেমে যাবে। থেমে যায় মানে সেইখানটাতে এসে ফালক্রাম বলে, জানো বোধহয়? আচ্ছা, তুমি কি সায়েন্সের? না, আমি সায়েন্সের নেই, আমি আর্টসের। সায়েন্স হলে তুমি বুঝতে পারবে, ফালক্রাম বলে, যাই বুঝতেই পারবে, যেটা মাঝখানে একটা অ্যাক্সেল থাকে না, আমরা এটা কিছু ঘোরাবো চাকা, দিলাম পেন্সিল দিলাম, দিয়ে তারপর ঘুরিয়ে দিলাম। তো এরকম ভাবে যে কোনো একটা রড তো লাগবে আমার, সেটাতে ঘোরে, ওটাকে ফালক্রাম বলে, মানে সেন্টার পয়েন্টটাকে। ফালক্রামের উপরে ঘোরালাম চাকা, এবার চাকা ঘুরলো 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 ঘুরে একটা সময় এসে এরকম দুললো 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 দাঁড়িয়ে গেল। এরম কোনো চাকা হতেই পারবে না যেটা ঘুরেই যাবে, কারণ ঘুরতে গেলে এনার্জি দিতে হয়, এনার্জি ছাড়া কোনো কাজ হয় না। তো তুমি এনার্জি দেবে হাত দিয়ে, তবে হবে। সেটা তুমি পেট্রোল দিয়ে চালাবে তবে ঘুরবে, ইলেকট্রিক দিয়ে চালাবে তবে ঘুরবে, নয় ঘোড়া দিয়ে টানাবে তবে চলবে, কিন্তু এমনিতে চলবে না। এটা ফিজিক্সের ল একদম। কিন্তু আমার একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে যদি কোনো কারণে এই চাকাটাকে এমন ভাবে একটা ব্যালেন্সিং করা যায় যে এখান থেকে একটা গুলি, লোহার গুলি চাকার গায়ে এরম গড়িয়ে যেতে পারে, এখান থেকে একটা এরম গড়িয়ে যেতে পারে, মানে এরম করে যদি মেকানিক্যালি এর ভেতরে কোনো ডিজাইন বার করা যায়, যে চাকাটা ঘুরতে আরম্ভ করলে এবার টাক 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 ভেতরে ভেতরে সব চলতে আরম্ভ করলো, নিজেরা গড়িয়ে গড়িয়ে, মানে নিজেরাই নিজেদেরকে এনার্জি দিল, ওই গড়ানো থেকে পেলো, এসে যেভাবে ঘুরতে আরম্ভ করলো, তখন এই চাকাটা ঘুরতেই থাকবে। আচ্ছা, মানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি দিলাম না, ওর নিজের ডিজাইনিংটা এমন করলাম যার ফলে, যেমন অনেক সময় অনেকগুলো জিনিস আমরা করি, 3টে বল ঝোলালাম স্ট্রিং এ এক ওজনের,
তারপরে একটা বলকে টানলাম, টেনে ছেড়ে দিলাম, সেটা গিয়ে টাক করে এটা লাগলো, ওই পাশে এটা টাক চলে গেল, ওই এসে টাক মারলো, এ চলে গেল, টাক মারলো। এটা অনেকক্ষণ হয়। যদি পারফেক্ট ডিজাইনিং ওজনে আমরা বানাতে পারি তাহলে অনেকক্ষণ চলে জিনিসটা, টাক 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 চল। কিন্তু একটা সময় থেমে যাবে। আমার যে ডিজাইনটা বলছি তাতে এরম কোনো একটা ভেতরের প্রসেস হয়, এইগুলিটা এদিকে চলে আসবে, এদিকে, মানে দুদিকের এই চাকাটা থেমে যাওয়ার সময় এই ফালক্রাম থেকে যদি সেন্টার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বোধহয়, আমি জানি না, একটুখানি যারা বোঝেন তারা একটু বুঝতে পারবেন। সেটা ফালক্রাম থেকে দিয়ে এটা খুব ইন্টারেস্টিং, মানে আমার শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে। ওই ফালক্রামটা তো সেন্টার পয়েন্ট, তো সেন্টার পয়েন্ট থেকে যদি একটা ইমাজিনারি লাইন আমি টেনে নিই, যেটাকে সিজি বলে, সেন্টার অফ গ্র্যাভিটি অফ আর্থ বলে, সেইটার দিকে সব টানছে। তো সেই লাইনটা যদি আমরা টানতে পারি, তাই থেকে যদি চাকাটাকে আমরা কেটে ফেলতে পারি ওই লাইনটা দিয়ে, তাহলে এই দুটো দিকের ওজন যখন সমান হবে, ওজন করো যদি, দুটো ওজন যখন সমান হবে তখনই চাকাটা থেমে যাবে, মানে দুদিকের ওজন সমান। যতক্ষণ ওটার ওজন কোনো কারণে একটা দিকে একটু হেভি আছে তখন সেটা নিচে নামতে আরম্ভ করবে, কিন্তু কোনো সময় গিয়ে ওটাকে ব্যালেন্স করে দেবে, দিয়ে সমান করে দেবে। সমান করে তখন ওটা কেটে হাফ হাফ করে দাঁড়িপাল্লায় তুললে সেই জায়গাটাতেও থেমে যায়। এটা হচ্ছে চাকার আলটিমেট পজিশন। এই ব্যালেন্সটা আমি করতে দেবো না, আমি যে করে হোক ভেতরে মুভমেন্ট একটা থাকবে, যেটা কন্টিনিউ প্রসেস গড়িয়ে যাবে, একটা কিছু গড়াবে, একটা কিছু ঘুরবে, একটা কিছু সরে যাবে, কিছু করবে, একটা অনেকগুলো হয়তো পয়েন্টে করে ওটাকে কিছুতেই ডান দিক আর বাঁ দিক সমান হতে দেবে না। মানে এটা নিয়ে কি আপনি কাজ শুরু করেছেন, রিসার্চ শুরু করেছেন? বহু বছরটা আমার একটা ধ্যান, আমার এটা ফিজিক্সের উপর একটা চেষ্টা। যেমন চাঁদে মানুষ নামবে, এটা তো কোনোদিন মানুষ ভাবেনি। প্লেন উড়বে আকাশে এইভাবে, হ্যাঁ, বসে রইলে নিশ্চিন্তে বসে আছো, হাজার হাজার মাইল দিকে আমেরিকা নামিয়ে দিল, তো এটা তো কেউ কল্পনাও করতে পারতো না। তেমন চাঁদে মানুষ নামবে, আমাদের এখান থেকে এটা পাঠাবো, সে গিয়ে মার্সে নামবে। তেমনই অসম্ভব জিনিস হতে পারে সায়েন্সের ক্ষেত্রে। একদম কখনোই সায়েন্টিস্টরা বলবে না এটা অসম্ভব, অসম্ভব বলে কোনো কথা নেই। ওই যে নেপোলিয়ন বলেছিলেন না, এরকম কোনো, আমার ডিকশনারিতে এরকম কোনো শব্দই নেই যেটা ইম্পসিবল। ঠিক সেটা সায়েন্সের ক্ষেত্রেও সত্যি। সায়েন্স কখনো মানে না ইম্পসিবল। কিছু একটা হতেও পারে, হতেই পারে কিছু। ডাক্তার যেমন কিছুতেই মানে না যে লোকটা মরেই গেল, মানে মরে গেছে, মরে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সে বলে কিছু একটা হয়ে যেতে পারে, কোনো একটা ওষুধ কাজ করে যেতে পারে, ন্যাচারালি ওর ভেতরে কিছু একটা ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে। ভগবানকে ডাকুন লাস্ট বলে, হ্যাঁ এটা বলে, হ্যাঁ, তো সেই জন্য ডাক্তারও বলে এটা। সেই জন্য বলছি সায়েন্সের লোক তারাই। এইটার নিয়ে আমি রিসার্চ করছি 30 বছর, গত 30 বছর ধরে। আমার উপরে একটা ল্যাবরেটরির মতো করা আছে, সেখানে এটা নিয়ে কাজ করি আমি। এবং তার সঙ্গে সঙ্গে শয়ে নাইট, বোধহয় 1000 নাইট জেগে জেগে এটা তৈরি করেছি, কিন্তু করতে পারিনি কিছু, হয়নি কিছু, হয়তো হবেও না, এখনো চলছে তো রিসার্চ। হ্যাঁ, কিন্তু আমার মাথায় এটা থাকে। আমি যখন শুটিংও করি, গ্যাপ পাই, বসে আছি, ওরা লাইট করছে, কিছু করছে, লাঞ্চ করছি, আমার মাথায় কিন্তু ঘুরে যাচ্ছে একবার করে যে ও আচ্ছা ওইটা তো এইভাবে সরিয়েছিলাম, তাহলে ওটা যদি এরকম করে নিই, আচ্ছা বাড়ি গিয়ে দেখতে হবে, মানে এটা মাথায় ঘুরে আমার। বা ছবি এঁকে ডিজাইন করে একটু ম্যাথমেটিক্স করে দেখছি, এইটা হলেও হতে পারে, কিন্তু যতবারই করেছি হয়নি। এরকম করতে করতে চলছে প্রসেসটা। এটাকে তুমি এখন আমার কাছে ধরতে পারো মেডিটেশন, এটা একটা তপস্যার মতো। যেমন রোজ বসে তো ঠাকুরকে একবার দেখা দাও ঠাকুর বলে সারা পৃথিবীর মানুষ, কিন্তু হয়তো ঠাকুর দেখা কোনোদিনই দেবেন না, কিন্তু তবু তো বলে। তো এরকম একটা, এটা মেডিটেট করে, তপস্যা করে, এটা আমার একটা ওই ধরনের একটা ইচ্ছে। আর তা থেকে আমি একটা সুবিধে পেয়েছি, সেটা হচ্ছে যে আমার মধ্যে জেলাসি, আমার মধ্যে অন্যর সম্বন্ধে কাউকে কিছু ক্ষতি করা, কারুর টাকা মেরে দেওয়া, কারুর ছবি কেড়ে নেওয়া, এই যে জিনিসগুলো থাকে, 10-20টা প্রেম করা, এই যে জিনিসগুলো মানুষের থাকে নর্মালি, ওইগুলো আমার নেই, কারণ আমি ওইটাই ভাবি যখন সময় পাই। এটা কি এখনকার কথা নাকি এটা অনেক প্রথম থেকেই এরকম? প্রথম থেকেই আপনি এরকম? একটাই বউ, প্রায়
আমাদের 44 বছর না কত বছর না সেটা ছাড়াও মানে যখন কোন সিনেমা ফ্লপ করলো বা কোনো অন্য হিরো এসে মনে হচ্ছে যে কম্পিটিটর বাড়ছে, তো এরকম কখনো মনে হয়নি? এসে যায় আমার ওটা ফিল করি না। তার মানে তোমার কমাতে হবে অনেক কিছু। তোমার মনটা যদি তুমি বলে না, সবসময় দেখবে মহাপুরুষ বলেছে ঈশ্বরে মন রাখো, দেখবে কোনো অশান্তি হবে না তোমার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ঈশ্বরে মন কাজটাই ঈশ্বর। আমি ওই উইলটা নিয়ে ভাবছি, ওটাই ঈশ্বর, ওকে নিয়ে ভাবি, ওটাতেই কনসেন্ট্রেট করছি। সেখানে আরেকটা বদমাইশি করার রাস্তাই নেই আমার কাছে, টাইম নেই হাতে ভাই। অনেকে বলেছে আপনারা একটা প্রেম টেম করতে পারলেন আর কিছু সিনেমা লাইনে রইলেন, টাইম নেই, টাইম শর্টেজ। আপনি ব্যর্থতাকে কিভাবে নেন, কিভাবে হ্যান্ডেল করেন? ব্যর্থ হয় না, ব্যর্থ যদি হয় তাহলে সেটা তোমার ফেটে আছে। আমি ওর ফেটও মানি, সেই জন্য বলছি ফেটে আছে। তুমি যে কর্মটা এই জন্মে করছো, পরের জন্মে ওই কর্মফলের একটা চার্ট তৈরি হয়, মানে গ্রাফ, জানো না? মানে তুমি ভালো কাজ করলে, ধরো ওপরটা ভালো নিচটা খারাপ, তো এই লাইনটা, মাঝখানের লাইনটা, যে ভালো কাজ করলে, কাউকে উপকার করলে, হেল্প করলে, টাকা দিলে, হেল্প করলে কিছু, তাহলে গ্রাফটা ওপর দিকে চলে গেল। আর তুমি কারো ক্ষতি করলে তাহলে নিচের দিকে চলে এলো, মানে লাইনটা নিচে চলে এরকম করে যাতায়াত করে গ্রাফ। এই যে তোমার কর্মফল যেটা, সেইটা এইভাবে একটা চার্ট তৈরি হয়। এই চার্টটাকে আমার ধারণা ঈশ্বর পরের জন্মে আমার ভাগ্যরেখা হিসেবে দিয়ে দেয়। আর ওই জন্মে, নতুন জন্মটাতে আমি আবার কর্মফল তৈরি করি। এটাও কি আপনার ফিলোসফি? আমার, এটা অনেকের ফিলোসফি, কিন্তু তারপর অনেকের সঙ্গে কথা বলে দেখি যে তারা এটাই বলে, এটাই ভাবেন। হ্যাঁ, মহাপুরুষরা এটাই তো বলেন যে তোমার কর্মফল আজকে তোমায় ভুগতে হচ্ছে, দেখবে আবার নতুন একটা দিন আসবে, আবার ভালো হয়ে যাবে। সেটা তো তুমি করছো না। যেমন প্লেনে উঠেছো, প্লেন তো তুমি চালাচ্ছ না, কাজে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি যে মারা যাবে, এটা তোমার পুরুষ, অনেকে বলে না পুরুষকার ছাড়া আর কিছু নেই, এটা একটা থিওরি। দেখবে অনেকে বলে আরে দৌড়, তুই করবি না তো হয়ে যাবে। পুরুষকার আসল, মন দিয়ে, নিজের শক্তি দিয়ে যদি কাজ করো, চেষ্টা করো, তাহলে হবেই হবে। যেমন ট্রাই again, you will succeed at last, not necessarily। অনেক পড়াশোনা করেও একটা বাজে ছেলে কিছুতেই পাস করতে পারে না, চেষ্টা করেও পারেন, তাকে পড়লেও পারে না। তো সব জিনিসে সাকসেস আসবে না, চেষ্টা করলেও আসবে না। তার মানে তোমার টাইম যদি ভালো হয় তবে আসবে। কিছুটা লাকের উপরও ডিপেন্ড করে। তো তুমি তো প্লেনটা চালালেই না, তুমি মরলে কেন? তোমার হাতে কি ছিল? তুমি কি কিছু করতে পারতে? এক্স্যাক্টলি, তুমি তো জানোই না চালাতে। আর পারলেও বা 10 জন মিলে গিয়ে কি করবে, পারবে না তো। এক্স্যাক্টলি। তো সেই জন্য সবটা পুরুষকারে হবে না, ভাগ্যে হয়। এই ভাগ্যের লেখাটা আমি আগের জন্মে তৈরি করে দিয়ে এসেছি। মানে কর্মফলটা, কর্মের লাইনটা পরের জন্মে তোমার এখানে ভাগ্য রেখাটা লাগিয়ে দেওয়া হয়েছে। মানে ব্যর্থতাকে আপনি ওইরকম ভাবেই দেখেন। হ্যাঁ, একটা বাচ্চা শিশুর জন্ম হলো বন্যার সময়, মায়ের গর্ভ থেকে খড়ের চালের ওপর মা উঠেছিল, সেখানে বাচ্চাটা জন্মেছে। সেখানে একটা সাপ আশ্রয় নিয়েছিল, সে কেটে দিল, মরে গেল বাচ্চাটা। আর ওখান থেকে গড়িয়ে পড়ে গেল জলে, মরে গেল বাচ্চাটা। ও কি কর্ম করেছে? ও পাপ পুণ্যটা কি করলো? ও তো কিছু করেই নি। তাহলে জন্ম হলো, মারা গেল পর মুহূর্তে, 1 ঘন্টার মধ্যে মারা গেল। সো তুমি কিছু করতেই পারবে না। তোমার ফেটে ওটা ছিল আগের জন্মে, তুমি এমন অসৎ কাজ করেছিলে, তুমি জন্মবে আর মরে যাবে, তুমি পাবে না সেই সময়টা। তুমি একজনকে মেরেছিলে হয়তো। সো এইটা করা আছে তোমার। তো এটা প্রত্যেক জীবনে আমরা একবার করে এই ভাগ্যটা তৈরি করি আমার কাজ দিয়ে, ভালো কাজ করে কি খারাপ কাজ করে, খারাপ ভাগ্য বা ভালো ভাগ্য তৈরি করি। তো এটাও যেমন মানি, তেমন কাজ করে যাওয়াটা মানি। ফলের আশা করো না, আমার এটা সাকসেসফুল হবে কি হবে না সেটা নিয়ে ভেবো না, সৎভাবে করে যাও। কত ব্যাটসম্যান আসে 0 করে আউট হয়, অদ্ভুত, আবার সে সেঞ্চুরিও করে। একদম। কি করে হয়? যে সেঞ্চুরি করছে, 2টো ডাবল সেঞ্চুরি করছে, সে তারপরে একটা খেলাতে 0 কেন আউট হচ্ছে? তার মানে সে কিছুই জানে না, তা তো না, ভাগ্য। সো ইট হ্যাপেন্স। তো এতগুলো জিনিস জটিল আছে, এত জটিল করে লাভ নেই ভাই।
যেমন ভাবে পাচ্ছ সেরকম ভাবে থাকো, হাসো, কাজ করে যেতে খেলো, হবে। আর এনজয় করো লাইফটাকে। কারোর খারাপ করো না, ক্ষতি করো না, কার টাকা মেরো না। ফিজিক্সের কথা তো আমরা বলছিলাম এতক্ষণ, তবে আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে ছবি আঁকা। আপনি যে ভীষণ ভালো ছবি আঁকতে পারেন এটা সবাই জানে, এবং ঘরে ঢুকেই দেখলাম এত এত পেন্টিং রয়েছে, এত এত সুন্দর। তো এটা কি বাবার থেকেই পাওয়া? হ্যাঁ, ডেফিনেটলি বাবার রক্তে আছে আমার। ছোটবেলা থেকেই ছবি আঁকি আমরা সবাই, আমার ভাই বোনেরা। আর ইম্পর্টেন্ট হচ্ছে যে তারপরে আমি আবার একজনের সাহচর্য ছিলাম প্রায় 6 বছর মানিকদার সঙ্গে। সেও একজন মাস্টার আর্টিস্ট, পেইন্টার বলবো না, উনি পেইন্ট করেন না, ইলাস্ট্রেটার, ছবি আঁকেন। আচ্ছা। তো তার সঙ্গে ছিলাম, তার ছবি আঁকা দেখেছি। ফেলুর ছবি আঁকছেন, অমুক করছেন, যে পুজো সংখ্যায় লেখার সময় ছিল। তবে উনি কিন্তু রেস্ট্রিক্টেড, উনি খালি নিজের গল্পেরই ছবি আঁকেছেন, উনি কিন্তু অন্যের গল্পে ছবি আঁকতেন না। এবং চরিত্রদেরও আঁকতেন। হ্যাঁ, মানে আর্টিস্ট হিসেবে ইনকাম করার জন্য আঁকতেন না, এই হচ্ছে ব্যাপারটা। আমার বাবা যখন প্রফেশনাল ইলাস্ট্রেশনিস্ট, কার্টুনিস্ট, কাজে তিনি সেটা করতেন। ওটা ওর একটা হবি, লেখাটাও হবি। লেখাটা থেকে যদিও টাকা আর্ন করতেন হয়তো, কিন্তু ছবি, অন্য লোকের ছবি এঁকে দেবেন এরকম করে হতো না। আরেকটা অদ্ভুত মজা আছে মানিকদার সম্বন্ধে, এটা অনেক পরে আমার মাথায় এসছে। সেটা যে মানিকদা একজন আর্টিস্ট যিনি এত ভালো ছবি আঁকেন, এত ভালো আঁকেন, মানে সামটাইমস আমার বাবার থেকেও বেশি ভালো লাগে ওর ছবি দেখতে আমার। আচ্ছা। কিন্তু মজা হচ্ছে, মানে ওর তো জানো কি, আমি যখন 18 বছর বয়স তখন মানিকদার সঙ্গে একটু থাকতাম। আচ্ছা। না তখন হ্যাঁ, আমি 6 বছর প্রায় ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম, বাড়ি যেতাম, ওর সিনেমার শুটিং এতে থাকতাম। তো ওটাকে ডাইরেক্টোরিয়াল অবজারভার বলে, মানে অ্যাসিস্ট্যান্ট ঠিক নয়, অবজার্ভ করার জন্য আমি, উনি পারমিশন দিয়েছিলেন, আমি যেতাম ওর শুটিং, সেই প্রতিদ্বন্দ্বী থেকে। তারপরে উপরে ওর ঘরে বসে একটা নিচ দিয়ে গান গাইতে গাইতে, হারমোনিয়াম বাজিয়ে, অন্ধ কেউ যাচ্ছে, তার সঙ্গে একটা মেয়ে আছে, সেও গান গাইছে, হয় না, আছে না, এই চিক দান না, বি চিক দান না, দান ওরকম হচ্ছে। আগে যেত, এখন খুব যায় না ওরা, সেরকম যাচ্ছে নিচ দিয়ে বিশপলেফরা রোডে। আর আমি মাইক্রোফোনটা ঝুলিয়ে নিয়েছি, উনি গ্রোন্ডিক রেকর্ডারে ওই আওয়াজটাকে, অ্যাম্বিয়েন্স আর কি, যেটা স্ট্রিট অ্যাম্বিয়েন্স, ওই গানটার সঙ্গে উনি রেকর্ড করছেন। তারপরে দেখলাম ওটাকে লাগালেন উনি। প্রতিদ্বন্দ্বিতা একটা সিন আছে যেখানে ধৃতিমান যাচ্ছে কল্যাণের সঙ্গে দেখা করতে, একটা মেস বাড়িতে থাকে কল্যাণ ওপরে, আর কল্যাণ তখন সেই রেড ক্রসের ছাপ লাগানো কৌটো নিয়ে পার্ক স্ট্রিট থেকে টাকা তুলে সেটা নিয়ে এসে কাঁটা দিয়ে মেয়েদের চুলের কাঁটা দিয়ে ওটা বার করছে ওর জন্য, মানে রেড ক্রসে যাবেই না, ও বার করছে কাঁটা দিয়ে করে আধুলি বার করছে, এসব করছে। তো সেইখানে ধৃতিমান ওর বন্ধু, ও ঢুকছে, যখন রাস্তা দিয়ে এসে দরজা দিয়ে নিচ দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে ওর ঘরটায় ঢোকা পর্যন্ত দেখলাম ওই গানটা যেটা তুলেছিলাম আমরা, ওইটা লাগালে, মানে মেলোডি ক্রিয়েট হলো, মেলোডি হর্ন বাজছে, অমুক হচ্ছে, রাস্তার একটা আওয়াজ হলো, একটু গানও এলো, এসে তারপরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল, ওটা কেটে গেল ভেতরে, তারপরে ওদের কনভারসেশন ছিল। তো এইগুলো সব শিখেছি এরকম। আপনি মানিকদাকে তো কাছ থেকে দেখেছেন, কেমন মানুষ ছিলেন তিনি? ভীষণ বড় মানুষ, যেমন লোকে বলে খুব ভালো মানুষ, এরকম কিছু বলছি না আমি। তার অনেক গুণ, জিনিয়াস, তার প্রতিটা আচরণ, প্রতিটা কথাবার্তা, তার লেখা, তার তাকানো, তার কাছে যারা আসে তাদের সঙ্গে কথা বলা, যেসব বিদেশ থেকে যারা আসছেন তারা এরকম কথা বলতেন। তো এই সমস্তটা নিয়ে, তার ছবি তৈরি নিয়ে, আবার ওর একটা ছবিতে আমি পাঠও করেছি, সেটা হচ্ছে ওর ডকুমেন্টারি করেছিল সুকুমার রায়ের উপরে। সেখানে লক্ষণের শক্তিশাল ছিল, রাম লক্ষণের শক্তিশাল, লক্ষণই হয়েছিল আমার, আচ্ছা, আর রাম হয়েছিল সৌমিত্রদা, আরো অনেক আর্টিস্ট ছিল। তো এটা ছবি পাঠও করেছি আমি। আর একবার সিকিম ডকুমেন্টারি উনি করতে গেছিলেন, তখন আমাকে বললেন এবার কভার পেজটা সন্দেশে তুমি করো, সেই কভার পেজটা আমি করেছিলাম। আচ্ছা, কি স্পেশাল ছিল সেখানে? একটা কার্টুন সিরিজ করেছিলাম। মানে এটা একটা এমন ঘটনা যেটা এই সন্দেশে কভার পেজ সত্যজিৎ রায় ছাড়া আর কেউ আঁকেনি, একমাত্র আমি। আচ্ছা, এটা কত সাল? এটা 70 সালে, 18 বছর বয়স তখন হবে। তিনি যখন প্রথমবার দেখলেন আপনার আঁকাটা, কি বলেছিলেন? দারুণ, চাপতে দিয়ে দিল। আচ্ছা, উনি বলেই গেছিলেন যে এবার তুমি আঁকবে কভার পেজটা, যেটা কাউকে কখনো বলেনি, কোনো আর্টিস্টকে বলেনি।
আজ পর্যন্ত নেই। আর ভয় লাগে এই অর্ডারটা শুনে? হ্যাঁ, তখন যেহেতু ছোট ছিলাম আমি বললাম কি করবো, এটা কার্টুন তুমি সিরিজ করো, কার্টুন সিরিজ করে দাও, এতটাই ক্যাজুয়ালি বলে হলো। তারপরে করার পরে আমি বুঝেছি লোকেদের থেকে শুনে, কি করেছো তুমি সন্দেশের কভার পেজ করেছো, সত্যজিৎ যেটা করেন ওই একটা রয়ে গেছে, কিন্তু হয়তো 300 কভার পেজের মধ্যে একটা আছে আমার আঁকা আজ পর্যন্ত। এরকম কিছু রেয়ার ঘটনা আমার সঙ্গে ঘটেছে। ওর স্কেচ করেছিলাম আমি, পেন্সিল স্কেচ, সেটা ও সই করে দিয়েছে। আচ্ছা, আমি কবিতা লিখেছিলাম, ছড়া লিখেছিলাম, সেটা দেখে কয়েকটা কারেকশন করেছিলেন, করতে বলে এটা নষ্ট হয়ে গেছে, দাও আমি ফ্রেশ লিখে দিই। উনি নিজের হাতে পুরো আমার ছড়াটাকে লিখলেন, কারেকশন করে দিয়ে একেবারে লিখলেন, লিখে লাস্টে লিখলেন শ্রীমান দীপককে মানিকদা, সই করে দিলেন, সেটাও আছে। তো এরকম এতটাই কাছে ছিলেন। সন্দীপ বাবুর সাথে আপনার যোগাযোগ রয়েছে? ভালো, আমরা বন্ধু, কিন্তু অত বন্ধুত্ব নেই এখন, আর যোগাযোগটা কম হয় আমাদের। মানে মানিকদাই যোগাযোগ ছিলেন, মানিকদাই প্রধান আমার কাছে ছিলেন। তারপরে আমি ব্যস্ত হয়ে গেলাম, মানে আমি তো এদিকে সিনেমা হিরো হয়ে গেলাম, কাজে ব্যস্ত হয়ে গেলাম, ওই যোগাযোগটা নেই। আর ও আমাকে নেয়ও নি ওর কোনো ছবিতে, কিন্তু সেটার জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম। আর আমার একটা অদ্ভুত অভ্যেস আছে, আমি জানি না আর কোনো আর্টিস্ট পৃথিবীতে করে কিনা, যে একজন সুপারস্টার হয়েছে 1 নম্বর স্টার অফ একটা রিজিয়ন, বেঙ্গলে আমি 1 নম্বর ছিলাম প্রায় 10 বছর। তো সে কোনোদিন কারোর কাছে কোনো ছবি চায়নি, এমনকি মানিকদার কাছেও নয়। আজ পর্যন্ত কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসারের কাছে আমি ছবি চাইনি, মানে একটা রোল দিন, ওরা এবার পরে কি করছেন ওটা দেখুন না, একটা কোনটা ওইটা আমি করতে পারি, এটা আপনি কোনোদিনও বলেন? কোনোদিন বলিনি। কারণ ওই যে বললাম আমি ফেট বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাকে যেটুকু দোয়ার, আমার যেটা প্রাপ্য, আমি যেটুকু কর্মফল দিয়ে উপার্জন করে এনেছি, ওটাই পাবো। সিঙ্গেল স্ট্রোকে ছবি আঁকা, এটা তো আমরা শুনে এসেছি এবং বিভিন্ন জায়গায় দেখেওছি, কিন্তু চোখের সামনে আমি একবার এটা দেখতে চাই। হ্যাঁ, মানে সিঙ্গেল স্ট্রোক মানে অ্যাকচুয়ালি তোমার দোয়া একটা সিঙ্গেল স্ট্রোক, আমি কিছু লাইন টানবো, যে কোনো একটা লাইন, যে কোনো কার্ভ, যে কোনো হিজিবিজি, তা থেকে আমি একটা ছবি আঁকতে পারি। তা আমার সামনে একটা সাদা প্যাড আছে। হ্যাঁ, তো এটা নাও, আমি একটা নাও, পেন নাও, একটা একদম দাও দেখি একটা। আমি একটা সিঙ্গেল স্ট্রোক দিচ্ছি, সেন্টারে দিচ্ছি, যাতে আমি চারপাশে জায়গা পাই, একদম যেভাবে ঘুরিয়ে আমি আঁকতে পারি। দাও। ওকে, আচ্ছা, এই লাইনটা তুমি দিয়েছো, এটা তোমার কালার, একদম ওকে। আমি এই কালারটা দিয়ে এটাকে কমপ্লিট করছি, ঠিক আছে? এইগুলো ছবি। ওয়াও, ছবি আঁকার বিষয়টা আমি দেখলাম, মানে এটা নিজের এক্সপিরিয়েন্স করার অনেক বছরের ইচ্ছে ছিল, সেটা চোখের সামনে দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা। আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, যে যাদবপুরে তো ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, সেখান থেকে লাইট ক্যামেরা অ্যাকশন, মানে এই ইন্টারেস্টটা কেন? এটা প্রথম থেকেই ছিল। কত ছোটবেলা থেকে? এটা অনেক আগে থেকেই ছিল। যে কোনো হিরোকে দেখতে ভালো লাগতো, ফ্যান্টম দেখতে ভালো লাগতো, অরুণদেব, ওরা তো সুপার হিরো, মার্টুল দ্য গ্রেট, সবাই তো হিরো। তো এই পছন্দ, ইংরেজি ছবি দেখতাম অনেক। আচ্ছা, স্যামসন ডেলাইলা দেখতাম, ইউলিসিস দেখতাম, সেখানে সব হিরো, রাক্ষস মারল কি সব দেখতাম। তো হিরো হওয়ার শখ ছেলেবেলা থেকেই আছে। আচ্ছা, তারপরে উত্তম কুমারও দেখতাম, হয়তো তখন অত বুঝতাম না ছোটবেলায়। তারপরে মানিকদার সঙ্গে কাজ করলাম। তো এই করতে করতে হঠাৎ একদিন নিউজ পড়তে ডাকলো আমায়, নিউজ পড়া আরম্ভ হলো দূরদর্শনে তখন। তো আমি নিউজ রিডার হয়ে গেল। সেখানেই আমার কাছে অফার এলো যে একটা ছবিতে হিরো করতে চাই আপনাকে। রঞ্জন মজুমদার আমার প্রথম ডিরেক্টর, যিনি, তারই স্ক্রিপ্ট বলে সোনায় সোহাগা বলে আমার প্রথম ছবি আরম্ভ হলো। সেটা ধরো 75। ওরে বাবা। এই সময়
তো সেই আমি হিরো হলাম এখান থেকে। সেই যাত্রা শুরু। হ্যাঁ, সেই শুরু হলো। এবং এখনো চলছে অভিনয়, তারপর পরিচালনাও হয়েছে। হ্যাঁ, তো মানিকদের সঙ্গে কাজ করে বা তার আগে থেকে আমি ভাবতাম আমি হয়তো ভালো ভালো মানে বড় বড় ডিরেক্টরদের মতো, গোডারের মতো, ট্রুফোর মতো বিদেশি বিখ্যাত বিখ্যাত ছবি দেখতাম, তাদের মতো ছবি বানাবো, মানিকদের মতো ছবি বানাবো, এরকম ভাবতাম। কিন্তু আলটিমেটলি যেটা হলো, সেইটার স্ক্রিপ্ট নিয়ে ঘুরে ঘুরে আমরা মানে প্রডিউসার রাজি হচ্ছিল না আমার স্ক্রিপ্ট শুনে। তো এইটা অনেকদিন ধরে স্ট্রাগল করেছে। তখন মিঠুনকেও যোগাযোগ হয়েছিল, মিঠুন আমার বন্ধু ছিল, তার সঙ্গে আমি প্রডিউসার অ্যাপ্রোচ করেছি। মিঠুন দা কি এখনো আপনার বন্ধু রয়েছে? হ্যাঁ, আমরা চিরকালের বন্ধু, 30-40 বছরের বন্ধু। মানে রাজনৈতিক মতাদর্শ আলাদা হয়ে গেলেও বন্ধু থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় থাকে, বন্ধু থাকে। মানে ওর, আমি ডিটারজেন্ট পাউডার একবার বিজনেস করেছিলাম, তাতে ও ফিনান্সও করেছিল। আচ্ছা, 2,500 টাকা দিয়েছিল আমার। আচ্ছা, এটা কত সালে? এটা অনেক আগে, মানে ওই সময় আর কি, মানে 70s এ। আচ্ছা, 70s ওই সময়। আপনি যেই সময় নিউজ রিডার ছিলেন, তো সেই সময় নিউজ পড়া কতটা আলাদা ছিল এখনকার থেকে? তখন তো আমাদের পড়তে হতো, কাগজ দিত। এখন তো টেলিপ্রিন্টারে চলে আসে, এখন তো এরকম দেখি টেলিপ্রম্পটার, এখন প্রম্পটারে পড়ে, তো ওটা সেইভাবে পড়া হয়। সেই পড়ার টা মনে আছে কিরকম ভাবে পড়া হতো? কিছুটা। অনেক বছর আগে, সেই সময় ধরো কত বছর হয়ে গেছে, 75-এ আমি পড়তাম, আর এখন 25, তার মানে 50 বছর আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকের বিশেষ বিশেষ খবর হতো, একদম এই আর কি শুরু হতো। মনে আছে ওই অ্যাকসেন্ট গুলো? মনে আছে? একটু একটু শুনি না, ওরম ভাবে বলতে পারো না। এই যে বললাম, যেটা আজকে বিশেষ দিন, আজকে একটা প্রয়াণ দিবস, তাকে স্মরণ করি আমরা। এই দিনে উত্তম কুমার চলে গেছিলেন, তো এইগুলো এরকম ভাবে তখন। এটা তো খুব একটা স্যাড টোনের বললেন, এবার একটা আনন্দের টোনে যদি বলেন। 26-এর ভোটে মমতা ব্যানার্জির জয় হয়েছে, এটা অবভিয়াস ছিল, এটা সবাই জানতো যেটা হবে, সেটাই হয়েছে। এবং আমার ধারণা আরো আগামী 15-20 বছর উনি থাকবেন, কোনো অসুবিধা হবে না। আরো বিজেপি চটিয়ে দিচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট কথা। আরো যদি বাঙালি খেদাও করে তাহলে মুশকিল আছে, তাহলে আরো মজবুত হয়ে যাবে তৃণমূলের জায়গাটা পশ্চিমবাংলায়। এটাই বিশেষজ্ঞ মনে করছে। মানুষ তো ডিপেন্ড করে, আপনি বললেন, আপনিও ডিপেন্ড করেন কি দিদির ওপর কিছুটা? হ্যাঁ, নিশ্চয়ই, তিনি আমার নেতৃত্ব, নিশ্চয়ই করি, ডেফিনেটলি করি। শুধু তার বাইরে করলে ভালো হয়। যেমন আমি যখন একটা হয়তো ছবি আঁকলাম, সেটা ওনাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। আচ্ছা, আবার ওনার কবিতা আমি রিসাইট করলাম, রেকর্ড করলাম, করে আবার ওনাকে পাঠিয়েছিলাম। আচ্ছা, কি বলেছেন উনি? উনি খুব ভালো বলেছে। আচ্ছা, এসব হয়েছে, আমাদের কথা হয়েছে, পেন্টিং দেখেছে, ভালো বলেছে। গান পাঠিয়েছিলাম, আমার গান, রেকর্ডেড গান, সেগুলো খুব অ্যাপ্রিশিয়েট করেছে। আপনার দীপক চক্রবর্তী থেকে চিরঞ্জিত চক্রবর্তী হয়ে ওঠা, মানে এটা যখন হলো, তখন মা বাবা কি কিছু বলেছিল? না, তখনও কথা হয়নি। আপনার দীপক নামটা কে দিয়েছিল, মা না বাবা? না, মা মারা গেছে আমি যখন 12 বছর বয়স, তখন মা মারা গেছে। মা দেখতেই পাইনি এসব কাজ। আপনার নামটা কে দেওয়া? আমারই দেওয়া, আমি দিয়েছি। না না, দীপকটাকে কার দেওয়া? দীপকটা বলতে পারছি না, বাবাই দিয়েছে। আচ্ছা, আর আমার এইটা পাল্টানোটা অন্য কারণে, সেটা হচ্ছে আমি যে ধরনের ছবি করতে চেয়েছিলাম, বললাম না, ইন্টারন্যাশনাল ফিল্ম করতে চেয়েছিলাম আমি তখন, সেইভাবেই আমি ফিল্ম ক্লাব করতাম, যেভাবে ট্রেন্ড হয়েছিলাম, যেসব পাসকুলিনি দেখে, আইজেনস্টাইন দেখে, যেভাবে যে বিশাল বিশাল পুডফকিন দেখে, তো সেই ধরনের ছবি যখন আমি এখানে যখন হিরো হিসেবে পাবো না আমি জানি, তখন আমি নামটা পাল্টে রেখেছিলাম, চিরঞ্জিত করে দিয়েছিলাম দীপককে। কারণ দীপককে তুলে রেখেছিলাম এই যে পেন্টিং করে দীপক, হ্যাঁ তাই দেখছি দীপক লেখা রয়েছে। দীপক এই ধরনের কাজগুলো যখন করে তখন দীপক করে। আর দীপক প্রচার বিমুখ, সেজন্য আমি যে ছবি আঁকি, আমি যে গান গাই, সেটা কিন্তু পাবলিকের কাছে আমি কোনো পাবলিসিটি করি না। তাদের আমি ইউটিউবেও দিয়ে দিই না যে আমার গান শুনুন, দিই না। তো সেই জন্যে এটা পেছনেই থাকে, অন্তরালে থাকে। যেমন চিরঞ্জিতই আজকে ফোরফ্রন্টে এসে গেছে, সেই ছবি করে যখন আমি অনেক সময় বলেছি, ছবি করার পরে হয়তো ঋতুপর্ণর বাড়িগুলি করার পর ঋতুপর্ণ বলেছে এটা কিন্তু চিরঞ্জিত পাঠ করলো না, এটা কিন্তু দীপক পাঠ করলো। বা সৃজিতের চতুষ্কোণ করার পর সৃজিত একই কথা বললো।
এটা কিন্তু দাদা চিরঞ্জিতের মতো পার্ট হলো না, এটা আপনি একদম অন্যরকম করলেন। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাবে যে ছবিগুলো, তার জন্য যখন পাঠ করে তখন অ্যাকচুয়ালি তখন দীপক পাঠ করে, ভালো ছবি পেলে সেটা সে করে। তো সেটা তো একটা বিরাট ডিফারেন্স হয়ে যায়, মানে বেদের মেয়ে জ্যোৎস্না আর চতুষ্কোণ বাড়িগুলি তো আলাদা হয়ে যায়, মানে দুটো ঘোড়া না, সম্পূর্ণ ভিন্ন, একদম আলাদা। তো সেই জন্য সেখানে আমি বলেছিলাম যে যদি তাই মনে হয় তাহলে তোরা এটাতে আমার নাম না দিয়ে, মানে চিরঞ্জিত না দিয়ে তোরা দেয় না দীপক চক্রবর্তী নিউ কামার বলে, তাহলে দীপকও একটা নাম পায়। না না, সেটা হবে না। কেন হবে না? না, চিরঞ্জিত তো সেলেবল, কাজে নামটা চিরঞ্জিত থাকবে। এই জন্যে দীপক অ্যাক্টিং করেও আসতে পারলো না, কিন্তু ওই যে সিগারেট পাগল লোকটা সারা রাত ধরে ঘুরছে, যেটা নিয়ে সবাই মানে উচ্ছ্বসিত প্রশংসা করেছে, সবাই বলেছে, যারা যারা দেখেছে তারা বলেছে ওটা কি করে করলেন আপনি, মানে ওর রোলটা ভাবা যাচ্ছে না, ওরকম রোল কোনোদিন আমি দেখিনি, কোনো সিনেমায় কেউ পাঠ করেনি এরকম। তো আমি বললাম ওটা দীপক করেছে, দীপকের ভাবনা থেকে এইগুলো বেরোবে, কারণ বেটা সিনেমার লোক, ভাবনা। দীপকের হাত থেকে ওরকম চতুষ্কোণে একজন পেইন্টার বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই সব জিনিসগুলো এইভাবে হয়। তো কিন্তু নামটা কিছুতেই দিতে রাজি হচ্ছে না, সবসময় ওটাই বাংলা চিরঞ্জিত এসে যাচ্ছে, কারণ সেলেবল। হ্যাঁ, এবং বাংলা সিনেমায় দীপক নামটার একটা ব্যাপার রয়েছে, যে দীপক নামের যারা, তারা কিন্তু খ্যাতির শীর্ষে থেকেছে, যেমন দীপক চক্রবর্তী, দীপক অধিকারী। হ্যাঁ, কিন্তু দুজনেই নাম পাল্টেছে। হ্যাঁ, দুজনেই নাম পাল্টেছে। এটা মজার, একটা মজার। তো দীপক অধিকারী মানে দেব, আমাদের সবার প্রিয়, তার সাথে কিরকম সম্পর্ক এই মুহূর্তে? খুব ভালো সম্পর্ক, কারণ আমরা দেখেছিলাম ধূমকেতু রিলিজ করবে, আমি আছি প্রথমে। আচ্ছা, ওকে ট্রেনিং এ দিচ্ছি আমি, যেরকম আমরা চ্যাম্পে দেখেছিলাম বরফের মধ্যে। হ্যাঁ, এখানেও সেরকমই আছে, এরকম এখানেও সেরকম। আচ্ছা, অনেক পর রিলিজ হচ্ছে। সেই বরফের ভেতরে সিমলাতে আমরা শুটিং করেছি, ফুল স্নোর মধ্যে। ফাইনালি আমি কম আছি ছবিতে, কিন্তু আছি, ইম্পর্টেন্ট রোলেই আছে। তারপরে ও আমার সঙ্গে ওর ছবি সবচেয়ে ভালো বোধহয় এটা বিন্দাসের রোলটা খুব ভালো, ওর বাবা ছেলে, যেটা খুব ভালো ছবি। সব ভালো আছে, ভালো। একটু আগেই বলছিলেন যে ঋতুপর্ণ ঘোষের কথা, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো, ট্যালেন্টেড, হাইলি ট্যালেন্টেড। মানে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুটা বাংলা ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি করলো কি মনে হয়? খুব বড় ক্ষতি, অনেক পিছিয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রি ওকে হারিয়ে, খুব বড় ক্ষতি হয়েছে। ও থাকলে আরো অনেক বেশি উন্নতি হতো, আরো অনেক অ্যাওয়ার্ডস আনতে পারতাম আমরা, বিদেশ থেকেও আনতে পারতাম, যেটা এখন আসে না। ও সেই স্ট্যাচারের, ইন্টারন্যাশনাল লেভেলের ডিরেক্টর ছিল এবং রাইটার ছিল, স্ক্রিপ্টও দারুণ লিখত। একদম। এই মুহূর্তে তো মানে নতুন অভিনেতাও ছিল ভালো, কিন্তু ওই অভিনেতা হতে গিয়ে মুশকিল হয়েছিল, ওই টেন্ডেন্সিটা ওর এসেছিল যে নারী হবে, মেয়ে হবে, এবং সেই করতে গিয়েই কিন্তু মারা গেল। অনেক অপারেশন করিয়েছেন। হ্যাঁ, ওইসব করতে গিয়েই মারা গেল। ও যদি ওর যেমন ছিল তেমন থেকেই যেত তাহলে অসুবিধা ছিল, সেটাকেও চেঞ্জ করে ও একটা দিকে যেতে গেল, সেটা মুশকিল হয়ে গেল। আপনি তো এখনকার প্রজন্মের প্রচুর পরিচালকের সঙ্গে কাজ করছেন, তো সেই অভিজ্ঞতা আমি একটা কাজ করলাম, একটা এর সঙ্গে ওই অর্ণব বিদ্যা বলে একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করলাম, আমি আর রুক্মিণী, বাপ মেয়ের গল্প, দারুণ গল্প, দুজনেরই গল্প। হাঁটি হাঁটি পাপা ছবি রেডি হয়ে গেছে, আচ্ছা, যে কোনো সময় রিলিজ করবে, হয়তো ডিসেম্বরে রিলিজ করবে। তারপরে আমি পাঠ করলাম এইটা ওটিটি, যেটা এখন আমি ডাবিং করে দিচ্ছি, এটা টোটার আমি করছি, ওই রয়্যাল বেঙ্গল রহস্য হইচইয়ের জন্য ওটা করলাম। তারপরে আমি করলাম একটা আবার ছোট রোল একটা করে দিলাম, রিকোয়েস্ট করলো, মুম্বাই এসেছিল এখানে বসে, বললো একটা করে দিতে, তো সেটা করলাম। ওর কাকাবাবুতে আমি একটা রোল করলাম, এখানেও আমি মেন্টর, মানে এই লোকটাই মেন লোক যে এই হীরের রহস্যটা বার করছিল, সবচেয়ে বেশি খেটেছে এত বছর ধরে যে, আর ও ছেড়ে দিয়েছিল, কাকাবাবু ছেড়ে গিয়েছিল, তারপরে এ আবার ডেকে পাঠালো ওকে, অ্যান্ড হি ওয়াজ ডাইং, মারা যাচ্ছে সেই সময়, তো ওকে ডেকে ওই কাজের ভারটা, হিরে আবিষ্কারের কাজের ভারটা ওকে দিয়ে যায়, যাতে হিরেটা যদি আবিষ্কার করতে পারেও তাহলে এটা অন্য কেউ আবিষ্কার করলে এটা বিদেশে পাচার হয়ে যাবে, সেটাও চাইছিল না, ও দেশপ্রেমী ছিল। সেই জন্য ও কাকাবাবুকে রিকোয়েস্ট করে, এটা তুমি করলে তুমি দেশের মধ্যে রেখে দেবে। আমরা এক সময় আর কি
এতে কাজ করতাম, আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেছি একসঙ্গে। সেই থেকে ও আমাকে গুরু মানে এই রোলটা করে দিলাম ওকে। তো এরপরে যেটা একটা আমরা সিরিজ চলছে আমার, যেটা পর্ণশবরী সাপ, ওটা তো চলছে, সিরিজ চলছে। তো তারপরে থার্ড পার্টটা আবার এই অগস্টে আরম্ভ হবে, মানে শুটিং শুরু হবে। ওটা দেখায় নভেম্বরে। আচ্ছা, ওকে। মানে সেটাও খুবই হরর একটা হতে চলেছে, কারণ আমি সেকেন্ড পার্টটা দেখেছিলাম, ভীষণ ভয় লেগেছিল, ভীষণ ভয় লেগেছিল। আমরা যেহেতু একদম, আমরা যেহেতু রাজনীতির আলোচনায় কিছুক্ষণ আগে ছিলাম, আপনি বলছিলেন, যদিও আমরা আড্ডা স্টেশনে একদম ডিরেক্ট রাজনীতি নিয়ে কথা বলি না, বাট স্টিল এই প্রশ্নটা আসছে এই কারণে, কারণ শুভাশিস দার ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে, এবং শুভাশিস দা নিজে বলেছিলেন যে অভিনেতারা যে নেতা হয়ে যাচ্ছে এই টেন্ডেন্সিটা যেটা, সেটাতে উনি পছন্দ করেন না এবং উনি সহমত পোষণ করেন না। সেটা হতেই পারে, কিন্তু তিনি বলেছেন যে মানে কতটাই বা তারা কাজ করতে পারে, মানে অভিনেতারা যে নেতা হয়ে যাচ্ছে তারা আলটিমেটলি কতটা কাজ করে উঠতে পারছে। তুমি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে বেরিয়ে পড়ছো, ঠিক, তাহলে যে মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো তোমার এতদিন ভালোবেসেছে, তোমাকে অভিনেতা তৈরি করেছে, তারা তোমাকে মাথায় তুলে নিয়েছে, তুমি তাদের বিরুদ্ধে আজকে কথা বলছো কেন? আমি গ্রাম বাংলাও চিনি না, মাঠ চিনি না, আমি নাকি তার সেবা করতে যাবো? আরে তুই চিনিস কি ওইটার অলিগলি কি, গ্রামের কোন রাস্তাটা চিনিস? কিচ্ছু জানিস না, তুই কি সেবা দিবি? আর তুই যদি মনে সেবা দিবি, তোর ওপর তোরা তোকে সেবাটা দিতে দেবে তিনি যতক্ষণ না, বা তাঁরা যতক্ষণ না তোকে করতে বলবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? কেউ কেউ পাচ্ছে, আমিও ওর মতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে অভিনেতাদের দরকার নেই নেতা হওয়ার, কিন্তু কথাটা ঠিকই বলছে। দর্শকও আমি হতেই পারলাম না, এখন পলিটিশিয়ান হতে পারলাম না, কিন্তু কাজ যদি আমি না করে থাকি তাহলে 3 বার আমায় পাবলিক জেতাবে না এত ভোট দিয়ে। তার মানে শুধুমাত্র অ্যাক্টর হিসেবে বা সুপারস্টার হিসেবে আমি একবার জিততে পারি, কিন্তু প্রত্যেকবার জেতাবে না। তার মানে কিছু কাজও দিতে হয়েছে, আমি নিশ্চয়ই দিয়েছি। আমি যেটা ডিসাইড করে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি পার্টি ম্যান হিসেবে কাজ করব না, পার্টির মিছিল স্লোগান এটা আমি দেব না, কিন্তু আমি যেটা একজন এমএলএ যেটা এক্সিকিউটিভ পার্ট অফ ইট, মানে কাজ যেগুলো করতে হবে তাকে, তার যে ফান্ড আছে একটা 60-70 লাখ টাকা, সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে কারেক্টলি লোকেদের মধ্যে, এবং ওদের যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে গিয়ে দাঁড়াতে হবে তাকে, ওদের পাশে দাঁড়াতে হবে, ওদের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, ওদের প্রবলেম শুনতে হবে, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা রেসপেক্ট দিতে হবে ওদের। আমি যেমন আমার ফ্যানেদের খুব রেসপেক্ট দিই, কারণ ওদের জন্যই তো আমি। সেই জন্য অনেকে আছে ফ্যানেদের গায়ে বার করে পুলিশ দাও, কেন ঢুকেছে, কেন এসছে, এরকম করে অনেকে হয়তো। আমি একদম সেটা করি না, আমি ভীষণ একটু ছবি তুলবো তো আমি জানি হ্যাঁ তুলে নাও, এরকম করি। তো এটা আমার নেচারই আছে, কাজে আমি এটা করে থাকি, কারণ আমি নিজেকে মোটেই কোনো একটা বড় কিছু ভাবি না, আমি খুব সামান্য একটা মানুষ বলেই মনে করি। আমি ক্যামেরার সামনে আমি যখন প্রতীক হই, আমি যখন সেই ধরনের সাংঘাতিক ফাইট করি, কিছু করি, তখন আই এম এ ডিফারেন্ট ম্যান। ক্যামেরাটা সুইচটা অফ হয়ে গেলে আমি আবার সাধারণ, আবার এসে কথা বলবো। আমি হয়তো শর্ট দেওয়ার পরে গিয়ে টেকনিশিয়ান ট্রলি ঠেলে যে তাকে বললো কিরে শর্টটা ঠিক ছিল, যেটা দেখলি ভালো লেগেছে, হ্যাঁ দাদা ভালো হয়েছে, আর বললো না দাদা আরেকটা শর্ট দিন, জানেন তো ওইখানে আগের বার যে রিহার্সাল করলেন সেটা খুব ভালো এক্সপ্রেশনটা ছিল, এই শর্টে কিন্তু সেটা করলেন না, কি একটা করেছিলেন না ওই রুম এরকম একটা, বললাম আচ্ছা এই আরেকটা শর্ট দেবো, তখন ডিরেক্টর বললাম আমি আরেকটা শর্ট দেবো, মানে তার সাজেশন নিয়ে আমি আমার সাজেশনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, ওরাই অডিয়েন্স। এইটা আমাদের এই বেটার সিনেমা যখন করি তখন এইটা লাগে না হয়তো, কারণ তখন ওই টেকনিশিয়ান মহলটা যেটা, সেটা হয়তো ওকে 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 আমি জিজ্ঞেস করবো না, তখন ডিরেক্টর সুপ্রিম, ডিরেক্টর যেটা বলছে তার পছন্দ যদি বলে ওকে শর্ট, ভেরি গুড শর্ট, ব্রিলিয়ান্ট শর্ট, মাঝে মাঝে সৃজিত বলে সে তাহলে ঠিক আছে, কারণ ও যেটা জাজ করছে ঠিক আছে। কিন্তু মাসের যখন ছবি করি আমি, তখন এই মানুষগুলো যারা এই সাধারণ মানুষ, সাধারণ টেকনিশিয়ানস, তারাই সেই গোষ্ঠীটাই দেখবে, সেখানে তাদের পছন্দ অপছন্দটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি কিভাবে ডিভাইড করি, আলাদা করি আমাকে, সেটা বলছি একদম। তারপরে যেভাবে অ্যাক্টিং করা হয়, অনেকে জিজ্ঞেস করে আমায় যে ওই সিকোয়েন্সটা করলেন কি করে, আমি বললাম দেখো
বেটার সিনেমাতে কি হয়, একটা চেয়ারে বসিয়ে দিয়েছে সৃজিত আমায়, চারপাশে পুড়ে যাওয়া সিগারেট ছড়িয়ে দিয়েছে ঘরের মধ্যে, বসে আছি আমি। এবার আমার কাজটা হচ্ছে আমি ওর ভেতরে সিগারেট খুঁজছি, একটা সিগারেট ধরাতে হবে, মানে সিগারেট পাগল লোকটা, তাই তো আমার গল্প তো ছিল। তারপরে সেই সিগারেট পাবো না বলে নিচে গিয়ে একটা নক করে ডাকবো নীলকে, সুজনকে ডাকবো আর কি, ও আবার এসে বলবে ওর কাছেও নেই বলবে। তারপরে রাস্তায় বেরিয়ে যাবো রাত্রির বেলা, সব দোকানগুলো, সিগারেটের দোকানগুলো টোকাটা করে কি সিগারেট দাও ভাই, রাত সিগারেট দাও, এরকম করে ঘুরবো। এই সিগারেট পাগল লোকটার ক্যারেক্টারটা, তো এটা একটা আনইউজুয়াল ক্যারেক্টার, মানে তো লোক নেই, হয় না এরকম, ঠিক এরকম ভাবে খোঁজে সিগারেট, এরকম লোক কম হয়। তো এটা ডিরেক্টরের আইডিয়া, সে ভেবেছে স্ক্রিপ্টের। তো তখন আমি ওইখানে বসে চেয়ারে বসে আমি ডিসাইড করছিলাম, মানে আমার ভেতরে কি করলে এটা চিরঞ্জিত দীপক কেউই থাকবে না, এটা নতুন মানুষ আসবে চোখের সামনে, তো তার তাকানোটা কি হবে, সে সেই সিগারেট গুলো দেখছে যে সে তাকানোটাই আলাদা হবে আর কি। মানে এমনি লোকে তাকায়, এমনি তাকায়, এমনি তাকায়, কিন্তু এটা হচ্ছে ওই যে গর্ভবতী পোড়া সিগারেট পড়ে আছে আর ড্রয়ারগুলো খুলে খুলে দেখছে, সবগুলো জায়গায় খুঁজছে, আর সেই তাকানোটা সাংঘাতিক। মানে ও তীক্ষ্ণ দৃষ্টিতে একটা সিগারেটের যদি আধখানাও পায় তাহলেও হয়ে যাবে, সেরম ভাবে প্রত্যেকটা সিগারেটকে দেখতে হবে আর কি, মানে ছাড়া যাচ্ছে না। এমনি এরকম তাকিয়ে এরকম দেখলো তা না, মানে এরকম করে দেখছে, তো এরকম এরকম করে দেখছে, এরকম করে, মানে প্রতিটা কোনা কোনা দেখছে আর কি। আবার একটু থেমে ওইটা না, ওটাও নয়, ওটাতেও নেই, ওটা সব পুড়ে গেছে, মানে সব শেষ পর্যন্ত খেয়ে নিয়েছে। এইটা যেই আমি ভেতরে সেট করলো ক্যারেক্টারটা, প্রথম শটটা এই ভাই ছিল, তারপরে বাকি সারা রাত ধরে যখন এই রোলটা করলাম তখন আমার পক্ষে অনেক ইজি হয়ে গেল। এখানে আমার একটা প্রশ্ন আছে দাদা, যে ওখানে একটা সিন ছিল যে আপনি অপর্ণা সেনের ছবি আঁকছেন, ওটা কি আপনি নিজে এঁকেছেন? নিজে আঁকছেন, ওটা নিজে এঁকেছিলেন, মানে ওইটা কি মাথায় ছকা ছিল যে, মানে ডিরেক্টর যখন বলেছিল, সৃজিত যখন বলেছিল যে আঁকতে হবে, দাদা তুমি এটা করে দাও, এতটা অ্যাকিউরেট ভাবে আপনি আঁকলেন, মানে ওটা করা যায়, ওটা মানে একটু করে রাখা ছিল, তারপরে আমি বাকিটা ফিনিশ করছিলাম আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা আমি ভেবেছিলাম যে করবো, কারণ খুব ইন্টারেস্টিং লাগছিল। তখনই আঁকা যাবে না, ক্যামেরা ফুটেজ কম থাকে তো, কাজে সেই ফুটেজটার মধ্যে হবে না। এবং গাড়ি চলছিল, দেখানো হচ্ছিল যে গাড়ি চলছিল, আপনি সামনে বসে আঁকছেন, সেটাকে আঁকা হয়েছিল, করে রেখেছিলাম, সেটাকে খালি ফিনিশ করছিলাম, তখন আমি জাস্ট শেড গুলো বাড়াচ্ছিলাম, সেই সিনটা মনে আছে। অমরকণ্টক সিনেমার যখন শুটিং চলছিল তখন মুনমুন সেনের সঙ্গে একটা দারুণ ব্যাপার হয়েছিল যে মুনমুন সেন আপনার হাতে কামড়ে দিয়েছিল, তো সেই ঘটনাটা একটু শুনবো। পায়, আচ্ছা, তো সেই ঘটনাটা একটু শুনবো যে কেন ওরকম কামড়ে দিয়েছিল, সাপ কামড়েছে, তারপর কি হয়েছিল? হ্যাঁ, সাপ কামড়েছে, পায়ের রক্তটা বার করতে হবে, অজ্ঞান হয়ে গেছি আমি, শুয়ে আছি, দুপুরবেলা শুটিং করেছি আমরা হর্টিকালচারে, ঘাস ময়লা ধুলো আছে, আমিও পায়ে ফায়ে ধুলো আছে, তো ওখানে একটু এরকম করে দাগ দিয়ে দিয়েছিল মেকআপ ম্যান দুটো, আর আমি শুয়ে আছি অজ্ঞান হয়ে, এখানে ক্যামেরা চলছে, ও এসে মুখ দিয়ে রক্ত বার করবে, রক্তটা বার করার বদলে ও আমার পায়ে কামড়াতে হবে, দাঁত বসে দিচ্ছে। মানে এটা কি বুঝে না বুঝে করছে তো, আচ্ছা, ওর সঙ্গে এরকমই হয় আমার। তো ওখানে আবার ওখান থেকে ক্যামেরার আওয়াজটা শুনলাম যে ফিল্মটা যেটুকু ওর আগেই শুনছিলাম 25 ফিট আছে আর নেই, তাহলে আনতে হবে আবার অফিস থেকে। তো বলে এটাতে হয়ে যাবে শটটা, ওই মুখ থেকে এরকম টানবে, রক্তটা বের করার জন্য মুখে রক্ত নিয়ে নেবে, ফেলে দেবে। এখন ও নাকি মুখে রক্ত নিয়েছিল, ডেক্সরেঞ্জ নিয়েছিল, কিন্তু সেটা নাকি খেয়ে ফেলেছে, মানে পরে বলছে ওইটা খেয়ে ফেলেছে, কাজে নেই। তখন ও বলছে ও ওখানে যে রক্ত লেগে আছে সেইটাই টানছে, টানতে গিয়ে দাঁত বসাচ্ছে। এবং যেই ফিল্মটা শেষ হয়েছে আমি ক্যামেরার আওয়াজ বুঝি যে ওখানে হয়ে গেছে, যেই ক্যামেরা, তখন তো ক্যামেরা ছিল, তখন তো ডিজিটাল না, তো ওটা চলে যখন ফিল্মটা যখন শেষ হয়ে যায়, টানটা থাকে না, তখন এরকম হয়ে যায়, একটা আওয়াজ চেঞ্জ হয়, ওটা আমি জানি। তো আমি যেই কানে পেয়েছি যে শেষ হয়েছে, মানে শর্টে আর শর্ট হবে না, তখন আমি পাটা ছাড়িয়ে এত কামড়েছে জোরে,
এক লাথি মেরেছে ওকে, ওই ছিটকে গেছে, ওখানে পড়ে গেছে মাটিতে। কি করলে? কেন কেন মারলে কেন? আমি বলছি আমার কি করেছো তুমি? রক্ত বেরিয়েছে পা দিয়ে আমার, মানে অরিজিনাল রক্ত বেরিয়ে গেছে। সে তারপরে এসে বরফ টরফ লাগালো, ফলে এসে হলো, ওর হাবি এলো, ওর হাজবেন্ড এলো, এসে বললো তুমি কিন্তু টিটেনাস নাও, ও তো পয়জনাস আছে। ও না, মজা হলো, ফান হলো। এরম মেয়ে, এরম অদ্ভুত মেয়ে। তখন জিজ্ঞেস করলো করলে কেন? বলে আমার তো ওটা খেয়ে নিয়েছি, ওটা তো পেটে চলে গেছে, তো মুখে ফেলতে হবে আমায়, তোর পাচ্ছি না কিছু আমি। এরম মেয়ে। তাপস পালের সঙ্গে আরেকবার একটা বলি, ওরই একটা বলি মজার। সেটা হচ্ছে ও আমার হেয়ার ড্রেসে দাঁড়িয়ে আছে গাছের নিচে, আমরা রোদ্দুরে শর্ট দিচ্ছি, ওরা একটু ছায়ায় দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়ে আমরা চুলটু আঁচড়ে আবার এসে যাচ্ছি। তো কোনো সময় ডাকছি হয়তো ওদের, তো আমারও দাঁড়িয়ে আছে, ওরও দাঁড়িয়ে আছে, দুটো ট্রেনে। তো আমি চুল আঁচড়াতে গেছি, গিয়ে বলা ব্রাশ দে। আমার মেকআপ ম্যানের ছেলেটা বলছে যে অ্যাসিস্ট্যান্টটা বলছে ওটা নেই। বলে কেন নেই? মানে না, ওটা মুনমুন দিয়ে এসছিল, বললো ব্রাশটা দাও, আমি দিলাম। ওটা দেখলো, দেখে বললো ইস সেই পুরোনো ব্রাশটা, বলে জলে ফেলে দিল, পাশে জল আছে পুকুর, তার ফেলে দিয়েছে। বললো যে একটা নিয়ে তো চুল আসতে চলে গেল। দাদাকে বললো চেঞ্জ করতে বলবে। এবার আমি আমার চুল আসতে এসছি, দেখি আমার ব্রাশ নেই। তাহলে কি হলো? বলে এই ফেলে দিল, ওখানে ফেলে দিল। আমার ব্রাশটা ফেলে তুই কিছু বলে, আমি কি বলবো? ফেলে দিল তো ওখানে, তাহলে আমি চুলটা আসাবো কি করে? তখন মাথায় আর বুদ্ধি এলো, আমি ওর ব্রাশটা চাইলাম ওর ছেলেটাকে। ওই ছেলেটাও বলছে কি করবে দিদি, না কি করলো না, আপনার ব্রাশটা ফেলে দিল। তোর ব্রাশটা দে, ওর ব্রাশটা দে, চুলটা তো আঁচড়াতে হবে। হ্যাঁ, ওর ব্রাশটা নিয়ে জাস্ট আমি একটু চুল আঁচড়াম, ফেলে দিলাম জলে, ফেলে চলে গেছি। ওরা তো দুজনে করে উঠেছে। একটু পরে দীপাক বলতে বলতে এসছে, কি হয়েছে? তুমি আমার ব্রাশ ফেলে দিয়েছো? হ্যাঁ। আমি ফেলে দিইনি ঠিক, তুমি আমার ব্রাশটা ফেলেছো, ওটাকে আনতে বলেছি, ওকে পাঠিয়েছি। এরকম সব ওর সঙ্গে মানে খুনসুটি কোনো ঠিক নেই, মানে ও যে কি করবে, কেউ কি পাগলামি করবে কেউ জানে। এরকম যোগাযোগ আছে এখনো? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। আপনার সঙ্গে তো তাপস পালেরও ভালো সম্পর্ক ছিল, তো তাপস পালের মৃত্যুটা কতটা কষ্ট দেয়? পেরেছে, খুব কষ্ট। মানে আমাদের একটা টিম মতো ছিল, আমি বুম্বা আরো তিনজন মিলে, সেটা ভেঙে গেল আর কি, ও চলে যাওয়াতে ভেঙে গেল। তাপস পালকে বা বুম্বাদাকে কখনো কম্পিটিটর হিসেবে মনে হয়েছে? কম্পিটিটর একটা স্লাইটলি লাগে, ছবি যদি দুজনের রিলিজ করে কিংবা একটা ছবি তো আমার সঙ্গে ওরা সবাই থাকতো। মানে যখন আমি লিড করতাম তখন তো ওরা সবাই একটা সেকেন্ড রোল করতো। প্রভাতদার ছবিতে আপনি পরপর ছিলেন, প্রতীকে ছিল, এতে ছিল, আর রাম মুখার্জির ছবিগুলোতে রক্ত নদীর ধারা, রক্তে লেখা, বুম্বা ছিল, তো ফলে থাকতোই আমার সঙ্গে। খুব ভালো রিলেশন ছিল আমার, ঘর সংসার করে ছবি। মনে হয়নি না, কারণ আমার ধারণা, আমার যেটা মনে হয়, আমার হাইট নিয়ে, আমার গ্র্যান্ডার নিয়ে আমি তখন যে ফর্মটাই ছিলাম, তাতে আমার যেটা মনে হতো সেটা হচ্ছে আমার কাজটা আমি করি, আমি বেরিয়ে যাবো, মানে এটা নিশ্চিন্ত ছিল আমার, মনে হতো না। একেবারে শেষ ইন্টারভিউর শেষ দিকে আমি জিজ্ঞাসা করব যে এরকম কিছু আছে, মানে রাজনীতিতে আসার পর এরকম কিছু আছে যেটা করব মনে করেছিলেন কিন্তু করতে পারেননি, এবং সেই দুঃখে রাত্রে ঘুম হয়নি, এরকম কিছু হয়েছে? এরকম কোনো জিনিস নেই আমার জীবনে। আপনি যেটা করতে চেয়েছেন মানুষের জন্য সেটা করতে পেরেছেন? অনেকটাই পেরেছি, অনেকটাই। মানে এখনো কিছু করা বাকি আছে? হ্যাঁ, আমি যতদিন থাকবো ততদিন তো চেষ্টা করবো। কিছু মানে মাথায় কিছু রয়েছে যে আমি এইগুলো করতে চাই? একটা জিনিস আমি বারবার বলেছি, অনেকবার বলেছি, মমতাকেও বলেছিলাম, কিন্তু অত ফান্ড জোগাড় করতে পারলাম না। আমি একটা ওই 3 কন্যা বলে একটা ইউনিট করতে গিয়েছিলাম বারাসাতে, যেখানে একটা এক্সিবিশন হল থাকবে, যেখানে একটা কফি হাউস থাকবে, আর যেখানে একটা অডিটোরিয়ামও থাকবে। ওখানকার লোকেরা এক্সিবিশন হল পায় না, আর্টিস্ট কোনো, তাদের জন্য এক্সিবিশন হল বা স্কাল্পচার যারা, তারা স্কাল্পচার বানাতে পারবে, রাখতে পারবে ওখানে। একই জায়গায় গেলে ওটা দেখলে, কফি খেয়ে নিচে শুনলে একটা প্রোগ্রাম হচ্ছে হলটাতে, সেটা নাচের হতে পারে, গানের হতে পারে, নাটক হতে পারে, সেটা আবার ঢুকলে তুমি তো একই জায়গায় নাটক দেখতে গেলে কফি হাউসে কফি খেলে, আবার এক্সিবিশনে গেলে কফি হাউস গেলে, বা কফি হাউসে গেলে একটা এক্সিবিশন হচ্ছে, ভালো লাগলো ঢুকে দেখলে। তো এই 3টে কম্বাইন করতে এছাড়া আমাদের যেমন কলকাতার আছে, যেমন একাডেমি আছে,
নন্দন আছে, সব এক জায়গায় জড়ো হয়ে আছে, এটা থেকে ওটা চলে যাচ্ছে, এরকম একটা হয়েছে। অনেক টাকার বাজেট, অত টাকা ফান্ড আমার কাছে নেই। ওটা যদি কোনোদিন মমতা দেন তাহলে হয়তো হবে।